সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1136তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের চট্টগ্রামের ছেলে তানিমের জীবনের হৃদয় কাঁপানো, কলিজা কাঁপানো এক কষ্টকর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল প্রবাসীর সুন্দরীর বউকে পরকীয়ার ফাঁদে পেলে হোটেলে বিক্রি। এই গল্পটা আপনি বিশ্বাস করেন, যার গল্প তার বয়স খুব বড় জোরে হলে হয়তো 15 থেকে 16 বছর হবে, এবং ওই মানুষটা ক্লাস 8 কি ক্লাস 9-এ পড়তো। এই রকম বয়সের একটা ছেলের জীবনের গল্প যে এতটা ডিফিকাল্ট হতে পারে, বিশ্বাস করেন যদি কারো 100 বছর হয়ে থাকে তার জীবনে এর অর্ধেক ঘটনাও ঘটেনি, কিন্তু এই ছেলে তার 16-17 বছর বয়সে যা ঘটিয়েছে আপনার হাত মাথায় উঠে যাবে শুনলে। চরম প্রতারণামূলক, ভয়ঙ্কর এবং কষ্টকর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই তানিমের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে তানিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, এবং এই ছোট্ট ছেলেটাকে আপনার কমেন্টের মাধ্যমে একটা সঠিক পথ দেখিয়ে দিবেন। যে মানুষটা এই মুহূর্তে বড্ড বিপদে আছে, আপনাদের কমেন্টে হয়তো আজকে তার গল্প বলা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম তানিম। আমার বাড়ি বন্দনগরীর চট্টগ্রামের অদূরে, চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝামাঝি হাইওয়ে রোডের পাশে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমাদের পরিবারের সদস্য হচ্ছে আমি, আমার বাবা মা সহ আমার দাদা দাদি। আমাদের পরিবারে আরও রয়েছে আমার বড় 2টা ভাই, আমার কোনো বোন নেই। আমরা টোটাল 3 ভাই। আমাদের পরিবারটা ওই এলাকারই খুবই নাম করা একটা ভালো পরিবার। যদিও আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হয়ে থাকি, এরপরও আমাদের এলাকার মানুষ আমার আব্বাকে অনেক মানে শোনে বুঝে। ছোটোবেলা থেকে অনেক আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। পরিবারের ছোট ছেলে হওয়ার কারণে দাদা দাদি, ভাইয়ারা, বাবা মা সবাই আমাকে অপুরন্ত ভালোবাসা দিয়ে বড় করে। আমার দাদির স্বপ্ন ছিল আমাকে মাদ্রাসায় ভর্তি করাবে, তাই ছোটোবেলা থেকে আমি মাদ্রাসা নিয়ে পড়াশোনা করি। আমাদের পরিবারের এরকম একটা বিষয় ছিল যে আমার দাদা দাদি যা বলতো পরিবারে তাই হইতো। আমার দাদা দাদির কথা আমার বাবা মা অক্ষরে অক্ষরে পালন করতো। এই জন্য আমি ছোটোবেলা থেকে প্রচণ্ড রকমের দুষ্টুমি করতাম। এত বেশি দুষ্টুমি করতাম যে দুষ্টুমিতে আমার বাড়ির বাবা মা অতিষ্ঠ হয়ে যেত। এরপরেও কখনোই আমার দাদা কিংবা দাদির ভয়ে আমার গায়ে একটা ফুলের টোকাও দিত না। এই দাদা দাদির অপুরন্ত ভালোবাসা পেয়ে আমার শৈশব থেকে আমার জীবনটা নষ্টের পথে চলে যায়। যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করতাম, পড়াশোনার প্রতি আমার কোনো রকমের কোনো মনোযোগ ছিল না। আমি পড়াশোনার নামে করতাম ভণ্ডামি। এরকম করতে করতে মোটামুটি বড় হই। আপনি বিশ্বাস করেন, আমার যখন আমি বাস্তবতার জন্য কথাগুলো বলছি, আমার বাস্তবতা তুলে ধরার জন্য কেউ খারাপ মনে করবেন না। আমার বয়স যখন 12 থেকে 13 বছর, আমি ঠিক তখনই বিভিন্ন ধরনের মাদক বিক্রি করি। আমাদের এলাকাতে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করি, এবং এরকম একটা এই বয়সে যে বয়সে ছেলেরা হাফ প্যান্ট পরে হাঁটে, ওই বয়সে আমি লুঙ্গির মধ্যে মাদক ঢুকিয়ে তারপরে মাদক বিক্রি করতাম। ঢাকা, চট্টগ্রাম বা কক্সবাজারের বিভিন্ন মানুষ এসে আমার কাছ থেকে মাদক নিয়ে যেত। আমি একরকম আমাদের এলাকাতে একজন ডিস্ট্রিবিউটর ছিলাম। এরপরেও পড়াশোনা চালিয়ে যেতাম, কারণ আমার বাবা মা আর দাদা দাদির চোখে আমাকে ভালো থাকতে হবে। এরকম করতে করতে আমার সময়গুলো কাটে। একটা পর্যায়ে আমি মাদ্রাসায় ক্লাস 9-এ পড়ি মাদ্রাসায়। যদিও আমি মধ্যে 1 বছর ড্রপ দিয়েছিলাম, এবং ড্রপ দেওয়ার পরের কথা বলি, তো আমাদের ওই এলাকাটা এরকম একটা এলাকা যে আমাদের ওই এলাকাতে প্রায় সময় হাইওয়ে রোডে ডাকাতি হয়। রাতের বেলায় ধরেন যারা কক্সবাজার যায়, রাতের বেলায় তো রাতেই কক্সবাজারে বাসগুলো যায়, অনেক সময় লোকাল বাস ডাকাতি করে, অনেক সময় প্রাইভেট কার ডাকাতি করে, অনেক সময় দেখা যায় অনেক গাড়ি নষ্ট হয়ে যায়। ভিআইপি অনেক গাড়ি রাস্তার মধ্যে হঠাৎ নষ্ট হয়ে যায়, এরপরে এটা ডাকাতি করা হয়। আমাদের এলাকার কিছু ছেলে যারা প্রায় আমার বয়সী, হয়তো 2-1 আমার থেকে একটু বেশি বয়সী হবে, তারা এই রাস্তার মধ্যে ডাকাতি করে। রাত্র 10টা বাজলে তারা তাদের অস্ত্র নিয়ে ডাকাতির মধ্যে নেমে যায়, রাস্তায় নেমে যায়। এরপরে ফাঁদ পাততে থাকে, যে কোনো ফাঁদে মোটরসাইকেল, প্রাইভেট কার বা যে সময় যেটা পায় ওইটাই ডাকাতি করে। এরকম করে হঠাৎ করে একদিন রাতে হলো কি, আমি শুয়ে আছি, তো আমি ওদেরকে ওরা মাঝে মাঝে যে ডাকাতি করে অনেক মেয়েটে আনতো, আমার মেয়েদের প্রতি একটা খারাপ নেশা ছিল। এটা আমি বলে রাখি, মাদক এবং মেয়ে এই দুইটার প্রতি আমার খুব নেশা ছিল। এই কারণে দেখা গেল যে ওরা মাঝে মাঝে আমি বলতাম যে এরকম যদি মেয়েটে পাস তাহলে আমার ফোন দিস বা আমার নিয়ে যাস। এরকম করে রাত্র প্রায় ওই সময় প্রায় 1টা থেকে 1:30টার মতো বাজে।
তা আমি তখন কী করে মোবাইলে গেমস খেলতেছি, এমন সময় আমাদের ওই ডাকাত গ্রুপেরই একজন আমার ফোন দিল। ফোন দিয়ে আমার বললো, তানিম কই তুই? আমি বললাম আমি তো ঘরে আছি। বলে ইয়াতে আয়, রাজবাড়ির দিকে আয়। তো রাজবাড়িটা হচ্ছে আমাদের এলাকাতে একটু নিষিদ্ধ এলাকা আর কি, ওই রাজবাড়িটা একটু ভৌতিক এলাকা নামে পরিচিত। ওই বাড়ির দিকে আসলে গ্রামের মানুষ দিনের বেলাও খুব বেশি একটা যাতায়াত করে না, ঘন জঙ্গলে ঘেরা, এবং ভিতরে আগের যে রাজারা ছিল রাজাদের কিছু ঘর বাড়ি আছে। তা আমার বললো রাজবাড়ির দিকে তাড়াতাড়ি। এটা বলার পরেই আমি তখন রাজবাড়ির দিকে এই রাতের মধ্যে রাজবাড়ির দিকে রওনা দিলাম, এবং রওনা দিয়ে দেখলাম যে যারা ডাকাতি করতো আমাদের এলাকার এরা সবাই ওখানে, সবাই আছে। অ্যান্ড সবাইকে দেখার পরে আমি একটু চমকে গেলাম যে সবাই জায়গায় কেন। ভিতরে গেলাম, যে আমাকে ফোন দিল, ওরে বললাম কী রে আমারে ফোন দিলি কেন? বলে ভাই পাখি একটা আনছি, এর লেগে তোমারে ফোন দিছি। আমারে বলে, আমি তখন বললাম পাখি আনছস পরে বলে হাইওয়ে রোডের মধ্যে একটা পাখি পাইলাম, ওটা ধরে নিয়ে আসছি, রুমের মধ্যে আছে, আমরা কেউ যাই নাই, তুই আগে যাবি, এরপর আমরা সবাই যাব। অনেকেই যাইতে চাইছিল রুমে, কাউরে ঢুকতে দেই নাই, তো এর আমি আগে ঢুকতে দিছি, হচ্ছে গিয়া তুই আগে যাবি, এরপর বাকিরা যাবে। তো এর আগেও আমি এই ধরনের কাজ অনেক করেছি। তো আমি বললাম যে ঠিক আছে। তো এই দিন সর্বপ্রথম আমি যখন রুমে ঢুকলাম, ওই রাজবাড়ির মধ্যে তো আপনার রুমগুলো জানেনি যে ভাঙা টাঙা টাইপের, অনেক পুরনো দিনের বাড়ি। তো দরজা খুলে ভিতরে ঢুকছি, এবং ঢুকার পরে দেখি যে মেয়েটা যাওয়ার পরে কান্না করতেছে, চোখ থেকে পানি বেরোইতেছে, এবং তার বয়স অনেক কম। একটা মানুষ হিসাবে আমি তো ছোট, এরপরও ওর বয়স এতটাই ছোট যে আমি প্রথমে মেয়েটার দিকে তাকে চিন্তা করলাম, বাইরে যে দানবগুলো দাঁড়িয়ে আছে, এই দানবগুলো যদি মেয়েদের সাথে কোনো খারাপ কাজ করে মেয়েটা তো মারা যাবে, আর মেয়ে মারা গেলে ওদের কিচ্ছু যায় আসে না, ওরা এরকম একটা অবস্থান। পরে আমি কি করলাম, মেয়েটার সাথে কোনো কিছু করলাম না, প্রথমে কিছু করলাম না, করে মেয়েটাকে ওখানে রাখলাম। অ্যান্ড সত্যিকারে কেন করলাম না ভাই বলি, এই মেয়েটাকে দেখে না আমার ভালো লেগে গেছে, আমার ভিতরে মেয়েটার জন্য একটা সহানুভূতি, একটা সিম্প্রিতি, একটা মায়া জাগছে। দেন আমি তখন বের হয়েছি রুম থেকে। বেরোয়ার পরে যে আমার ফোন দিল, ওরে ডাক দিয়ে বললাম, কী রে তোরা কি পাগল হয়ে গেছিস? তোদের মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? আর হলে কে ভাই কী হয়েছে? আমি বললাম এই মেয়েটার বয়স দেখছিস, এত ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটার যে তোরা নিয়ে আসলি, এখন তোরা যদি এতগুলো মানুষ মেয়েটার সাথে খারাপ কাজ করিস, তাহলে তো মেয়েটা মারা যাবে, আর মারা গেলেই তো তোরা বেটা মামলায় ফাইসে যাবি, মামলা খেয়ে যাবি। ও তখন একটা হাসি দিয়ে বলে, ভাই মামলা খাবো না। আমি বললাম কেন মামলা খাবি না? বলে মামলা খাবো না এই কারণে, এই মেয়ের বাবা মা মেয়ের প্রতি কোনো মায়া নাই, তারা মামলা দিবে না, তারা নিজেই মেয়ের নামাই দিছে। আমি বললাম তোর কথা আমি বুঝলাম না। বলে তাইলে আপনি শোনেন, আমরা হাইওয়ে রোডের মধ্যে একটা প্রাইভেট কার আটকাইছি, প্রাইভেট কার বলতে হাই এক্স বাস, এগুলো আটকাইছি। আটকানোর পরে এই বাসের মধ্যে অনেকেই ছিল, অনেক ফ্যামিলির মতোই ছিল। তো এখানে একটা মেয়ে সামনে বসা ছিল, আমরা ওই মেয়েটারে ধরছি, যেটা এই মেয়ের চেয়ে ওইটার বয়স আর একটু বেশি ছিল। ধরার পরে পিছন থেকে একটা লোক বলতেছে, ওরে নিও না, ওর চেয়েও সুন্দর একজন আছে, ওইটারে নিয়ে যাও। এরপর আমরা টস মেরে দেখলাম যে পিছনে এই মেয়েটা বসে আছে, এখন আমরা যেটাকে নিয়ে আসছি এই মেয়েটা বসে আছে। তো বলে এটারে নিয়ে যাও, আগে এটারে নিয়ে যাও, পরে ওইটারে নিয়ে যাও। টস মেরে দেখলাম যে মেয়েটা আমাদের ভালো লাগছে, বয়স টস কম আছে, সুন্দর চেহারা। আমরা তখন পিছন থেকে এই মেয়েটারে বের করলাম, মাইক্রোবাস থেকে ওরাই বের করে দিল, এবং ওরা বের করে দিল, মেয়েটা বেরিয়ে গেল। এবং মেয়েটাকে বের করার পরে আমরা মেয়েটাকে জঙ্গলের দিকে নিয়ে যাব, এমন সময় তারা গাড়ি টান দিয়ে চলে গেছে। আমি বললাম গাড়ি টান দিয়ে চলে গেছে? বলে গাড়ি টান দিয়ে চলে গেছে। আমরা অবাক হয়ে গেলাম যে এইরকম একটা মেয়েরে নামানোর সাথে সাথে ওরা গাড়ি টান দিয়ে চলে গেল। এই মেয়েটার প্রতি ওই গাড়ির কারো মায়া দয়া নাই, সুতরাং এই মেয়ে মরে গেলে আমরা কোনো বিপদে পড়বো না। পাষাণ্ডর মতো ওর মুখের কথাগুলো শুনে আমার ভিতরে মেয়েটার জন্য আরও মায়া, মহব্বত, ভালোবাসা বেড়ে গেল। আমি তখন বললাম আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাহলে ভিতরে যাচ্ছি। বলে ভাই আপনি তাড়াতাড়ি কাজ শেষ করেন, এখানে অনেকেই আছে, সবাই আমার সাথে রাগ করতেছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি ভিতরে গেলাম, ভিতরে যে মেয়েটারে বললাম, আমি যেটা শুনলাম আপনি নাকি আপনাদের মাইক্রোবাস থেকে নামাই দেওয়ার পরে আপনার আব্বা আম্মা নাকি গাড়ি টান দিয়ে চলে গেছে, আপনার আব্বা আম্মার কি আপনার প্রতি কোনো মায়া নাই? পরে আমারে বলে না ভাই আমার তো আব্বা আম্মা নাই। আমি বললাম আপনার আব্বা আম্মা নাই কি বলেন? বলে যারা আমাকে গাড়ি থেকে নামাই দিছে আমি তো ওদের বাসায় কাজ করি, আমি ওদের বাসার কাজের মেয়ে। আমি বললাম আপনি ওদের বাসায় কাজ করেন? বলে হ্যাঁ আমি ওদের বাসায় কাজ করি। তাই আমি বললাম আপনার আব্বা আম্মা? বলে আমার আব্বা আম্মার কোনো ঠিকানা আমার জানা নেই, ছোটোবেলা থেকে আমি ওদের বাসায় কাজ করি এবং ছোটোবেলা থেকে আমি ওদের সাথে বড় হয়েছি। তাই আমি বললাম আপনি কি যে এইভাবে নামাই দিয়ে ওরা চলে গেল, আপনি কি জানেন যে ঘরের বাইরে কতগুলো লোক দাঁড়িয়ে আছে এবং আপনাকে কি করতে পারে আপনার কোনো ধারণা আছে? আমাকে বলে ভাইয়া কি আর করবে, ওরা যেটা করবে এটা তো আমার বাসায় প্রতিনিয়তই হচ্ছে। আমি মেয়েটার কথা শুনে তখন ফ্লোরের মধ্যে বসে গেলাম। বললাম আপনার বাসায় প্রতিদিন এটা হচ্ছে কি হচ্ছে? বলে আমার বাসায় আমার যিনি মালিক আছে তিনি, মালিকের ছেলে, ঘরের ড্রাইভার সবাই তো আমার সাথে এই ধরনের কাজ করে এবং এটা তো অনেক বছর ধরে করতেছে, এটা তো আর পুরনো কিছু না। তো ভাইয়া আমাকে আপনাদের যদি সব কাজ শেষ হয় তাহলে আমাকে গাড়িতে উঠে দিয়েন, আমি যাতে ঢাকায় চলে যেতে পারি।
আমি তখন মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার চোখে তখন পানি চলে আসলো, কারণ আমার নিজেরও কোনো বোন নাই। এবং এরকম একটা মেয়ে, মানে সত্যি ভিতরটা অনেক মানে মায়ায় ভরে গেল যে আজকে কাজের মেয়ে হওয়ার কারণে তারা গাড়ি থেকে নামাই দেওয়া, তারা চলে গেছে। যদি তাদের মেয়ে হইতো তাহলে তো যাইতো না, আর তাদের মেয়েকে ধরার পরেই তারা কাজের মেয়েটাকে দিয়ে দিল। আমি মেয়েটার মুখ থেকে এটা শুনলাম, মানে প্রথমেই তারা নাকি ডাকাত দলের যারা আছে তার কাজের মেয়েরই ধরে নাই, প্রথমে ওই বাড়িওয়ালার মেয়েরই ধরছে। অ্যান্ড ওই বাড়িওয়ালার মেয়ে নাকি দেখতে অনেক সুন্দরী, মানে আপনার অনেক কালো ছিল। তো ওইটার ধরার পরে বাড়িওয়ালা নিজেই দেখাই দিল যে আমার পাশে একটা সিটারে নিয়ে যাও, পরে উনি আমাকে উঠাই দিছে। তাই আমি বললাম এরকম বাসায় কাজ করতে তোমার খারাপ লাগে না? ও বলে আমি কোথায় যাব বলেন, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি কোন দিকে যাব, কে আমাকে নিয়ে যাবে? আমার তো আসলে এভাবেই ছোটোবেলা থেকে কাটতেছে, এবং বহু বছর ধরে আমি ছোটোবেলা থেকে যৌন হয়রানির শিকার হচ্ছি, এবং আমাকে হসপিটালে পর্যন্ত অনেকবার ভর্তি করানো হয় এই সমস্যার কারণে। কিন্তু আমি এগুলো কারো কাছে বলি না। আপনারা যেটার জন্য আসছেন এটা করে আমাকে ছেড়ে দেন। মানে মেয়েটা যেন আমার সাথে কথা বলতেছে খুবই ফ্রেন্ডলি, এবং মনে হলো ও এই বিষয়ে অনেকটা মানে আপনার চালাক, অনেক বেশি চালাক এবং অনেক বেশি পারদর্শী। যাই হোক, আমি এরপরে মানে আর কিছু বললাম না। না বলার পর আমার প্রথম ভিতরটা ফেটে গেছে, চিন্তা করলাম কী করা যায়। আবার ওখান থেকে বেরোইছি, এবং বের হওয়ার পরে বাকিরা বাইরে যারা আছে এরা আবার একটু গরম হয়ে গেছে। এই তানিম কি কিছু করবে? তানিম যদি কিছু না করে ওর চলে যেতে বল, যা করার আমি করব, আমরা করব। পরে আমি ভাবলাম যে কী করা যায়, মেয়েটারে কীভাবে এখান থেকে বের করতে পারি। হঠাৎ মাথার মধ্যে একটা আইডিয়া আসলো। আইডিয়াটা নিয়ে তখন ভিতরে ঢুকলাম, ঢুকে বলতেছি তোমার নাম কি? বলে আমার নাম নিজুম। আমি বললাম নিজুম, তোমাকে ওরা এখানে মেরে ফেলবে। মেয়েটা আমারে বলে মেরে ফেললে সমস্যা নাই, আমি মরতে রাজি আছি। আমি বললাম আরে তুমি কি পাগল না বোকা, তোমার মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? এগুলো তুমি কী বলতেছো? তোমাকে মেরে ফেললে তুমি মরে যাবা, এটা কোনো কথা হইল? তুমি একটা কাজ করো, এই যে ভাঙা জানালা সেটা দিয়ে বেরিয়ে যাও, এবং এটা দিয়ে বের হওয়ার পর প্রথমে একটা রাস্তা পাবা, ওই রাস্তা দিয়ে সোজা যাবা। সোজা যাওয়ার পরে অনেক বড় একটা বটগাছ দেখবা, এবং বটগাছের শিকড়গুলো বিভিন্ন দিকে ভালোভাবে ছড়িয়ে আছে। কোনো বটগাছের শিকড়ের চিপার মধ্যে তুমি বৈশা থাকবা। এই বলে আমার হাতে তখন একটা ছোটো টর্চ লাইট ছিল, আমি টর্চ লাইটটা মেয়েটাকে দিলাম যে যাও তুমি এখান থেকে চলে যাও। আমাকে বলে আপনি এটা কী বলতেছেন? আমি যাবো কেন? আমি যাবো না, আমি তো ঢাকায় যাবো। আমি বললাম তুমি এখান থেকে আগে বেঁচে যাও, আমি তোমাকে কালকে ঢাকা পাঠাই দিব। এই বলে আমি তখন মেয়েটাকে ধরে জানালার দিকে বাইরে বের করে দিয়েছি, এবং বের করে দেওয়ার পরে মেয়েটা তখন ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আমি তখন কী করলাম, দরজাটা লাগাইছি, মানে দরজাটা মানে বাইরেছি। বেরোয়ার পরে ওরা তখন আরেকজন ঢুকবে। আমি বললাম ভাই শোনেন, যে ওদের মানে যে আমাদের ফোন দিয়ে আনছে ওরে বললাম যে দেখ মেয়েটার আমার ভালো লাগছে, আমি ওরে বিয়ে করবো। পরে ও হাসতে হাসতে বলতেছে ধুর বেটা, তুই কি পাগল হয়েছিস? এই মেয়েরে তুই বিয়ে করবি কেন? বিয়ে তো করছস তাই না, বিয়ে করিয়ে তো আসছস, বিয়ে ছাড়াই বাসর ঘর করলি, আর বিয়ে লাগবে কেন? আমি বললাম দেখ আমি যেটা বলতেছি এটাই, এই মেয়েটার আমি নিয়ে যাব। এই কথা বলতে 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 মানে এইগুলোই ওদের সাথে বলতেছি, কিন্তু দরজাটা আমি খুলে আসছে, মানে ভিতরে ঢুকে আমি কিন্তু দরজাটা খুলে ওদের সাথে দিয়ে কথা বলছি। প্রথমে দরজা লাগাইছিলাম, এরপরে দরজা খুলে দিছি, দরজা খুলে দিয়ে কথা বলতেছে। কথা বলতে বলতে আমি হঠাৎ করে বললাম চারি মেয়েটা তো দৌড় দিছে। মানে মেয়েটা যেদিকে গেছে আমি ওই দিকে বলি না, তো মেয়েটা তো বেরো ওইদিকে দৌড় দিছে। ওরা তখন পিছনে পিছনে সবাই দৌড় দিছে, ওরা একদিকে দৌড় দিছে, আমি অন্যদিকে দৌড় দিছি। অন্যদিকে দৌড় দিয়ে গিয়ে বট গাছে নিচে মেয়েটারে ওইখানে যেখানে বসে থাকতে বলছে ওইখানে বসে আছে, ওইখানে গিয়ে মেয়েটারে নিয়ে আমি তখন ওইদিকে দৌড়াদৌড়ি শুরু করছি, মানে সামনের দিকে দৌড়াচ্ছি। দৌড়াতে 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 হালিমার বাড়ি বলে একটা বাড়ি আছে আমাদের এলাকাতে, মানে হালিমার বাড়ি বলে, উনি মারা গেছে আর কি। ওনার নাম হালিমা ছিল, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, ওনার বিয়ে হয় নাই। ওনার ভাইয়েরা ওনার সম্পত্তি দেওয়ার পর ওই সম্পত্তিতে উনি মারা যায়। ওনার একটা বাড়ি আছে, ওই হালিমার বাড়িতে গিয়ে উঠছে। হালিমার বাড়িতে ওঠার পরে হালিমার বাড়ির মানে ওইটাও ঘরটাও মোটামুটি ভাঙা, ওইখানে যে উঠছে। উঠে আমি বললাম যে দেখো তুমি কি ঢাকায় চলে যাবা? পরে আমার বলে হ্যাঁ আমি ঢাকায় চলে যাব। আমি ঠিক আছে ঢাকায় চলে যাবা, যেহেতু আজকে এখানে থাকো। আমি মেয়েটার সাথে সারা রাত বসে আছি। ভাই সারা রাতের গল্প বললে হয়তো 2-3 ঘন্টা আমি শেষ করতে পারবো না, কিন্তু এই সারা রাত মেয়েটার মুখ থেকে আমি যে কথাগুলো শুনেছি প্রতিটা কথায় আমার হৃদয় স্পর্শ করেছে। আমার কলিজাটা ছিঁড়ে গেছে যে একটা মেয়ের মাথার উপরে ছায়া না থাকলে যে মেয়েটার জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে, এইটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। আমার তখন মেয়েটার জন্য মনের অজান্তেই চোখ থেকে জল বেরোতে শুরু হলো। আমি তখন মেয়েটাকে বললাম দেখো এই বাড়িতে কেউ থাকে না, তুমি এই বাড়িতে থাকো, কারণ তুমি যদি ঢাকাতে যাও তোমার সাথে আবারও এই ধরনের কাজগুলোই হবে, এবং প্রতিনিয়ত তুমি এগুলোতে ফেস করবা, তুমি আরও কষ্টের মধ্যে পড়ে যাবা। একটা কাজ করো, তুমি এই বাড়ির মধ্যেই থাকো, বাড়িটা অনেক সেফ আছে, এই বাড়ির মধ্যে কেউ থাকে না, বাড়ির মধ্যে কেউ আসেই না, আর যদিও আসে যদিও থাকে সমস্যা নাই, আমি তোমাকে এটার ভিতরে তালা মেরে রাখবো, মানে বাড়ি থেকে তালা মেরে রাখবো। এই বলে সারাটা রাত আমি মেয়েটার সাথে এখানে ছিলাম, এবং সকালবেলা বাড়িতে যাওয়ার পরে দেখি আমার বাড়িতে পুরো আগুন ধরে যাওয়ার মতো অবস্থা। আমার আব্বা আম্মা রাগারাগি করতেছে, আমার বন্ধুরা নাকি রাতের বেলা অনেকে এসে আমাকে খুঁজে গেছে। মেয়েটার ওই বাড়িতে রাখা পরে আমি তালা কিনে বলতে বাড়ি থেকে তালা নিয়ে ওই মেয়েটা বাড়ি মানে ঘরের সামনে তালা মেরে আসছি।
এবং মেয়েটার কাছে একটা মোবাইল ফোনও দিয়ে আসছি যে এই ফোনটা তুমি রাখো, আমার যে কোনো সময় ফোন দিবা, কিন্তু খবরদার তুমি কিন্তু তোমার বাড়িওয়ালা বা তোমার ঢাকাতে ফোন দিও না, আমি তোমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিব যাতে তোমাকে আর ওই বাসার মধ্যে থাকতে না হয়। ও বলা যে আচ্ছা ঠিক আছে। পরে বাড়িতে আসছি, আসার পরে দেখি আব্বা আম্মা খুব রাগারাগি করতেছে, দাদা দাদি তারাও রাগ করে আছে। এবার ওই ডাকাতি যারা করছে ওদের বাড়ির দিকে গেলাম, দেখি সবাই ঘুমাইতেছে, সারা রাত ওরা দৌড়াদৌড়ি করছে, মেয়ে খুঁজছে, ডাকাতি করছে, তাই ওরা সবাই ঘুমাইতেছে, কাউরে পাইলাম না। দুপুরবেলা তখন আমি হোটেল থেকে খাবার দাবার কিনলাম, কিনে এই মেয়েটার সাথে খাওয়া দাওয়া করলাম ওই রুমের মধ্যে গিয়ে। পরে আমি বললাম তুমি গোসল করো, আমি বাইরে থেকে পানি এনে দিব। মানে আমাদের এলাকা সম্বন্ধে একটু বলে রাখি আপনাদেরকে ভাই, আমাদের এলাকাটা মানে কক্সবাজার এবং চট্টগ্রামের মাঝামাঝি পড়ছে, চকরিয়ার শেষে। তো দেখা যায় যে ওই জায়গাটা মানে ওই জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা, মানে মানে একটা হাইওয়ে আছে, হাইওয়ের পাশে হচ্ছে গ্রামটা অনেকটাই ছোট, অত বড় না, কিন্তু গ্রামের চারপাশে সব ফাঁকা জমি, মানে ঘরবাড়ি খুবই কম, শুধু আমাদের গ্রামে যা কয়েকটা ফ্যামিলি আছে তারাই আছে। এবং আমাদের গ্রামে যারা আছে তারা ম্যাক্সিমামে হচ্ছে এই ধরনের কাজের সাথে জড়িত, এই কাজগুলোই তারা করে। এবার ওইখানটার মধ্যে পরে আমি দুপুরে মেয়েটারে খাওয়াইলাম, বললাম গোসল করবো, আমি পানি এনে দিব, তুই না ভিতরে গোসল করতে পারবো, এটার ভিতরে গোসলের ব্যবস্থা আছে। মেয়ে বলে না গোসল করবো না। আমি আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি একা একা থাকতে পারি, আমি ভয় পাই না। আর আরেকটা কথা হচ্ছে কি, আমি ছোটোবেলা থেকেই তো এরকম করে বড় হয়েছি, আমি এগুলোতে কোনো ভয় করি না, কিন্তু আপনি আমাকে রেখে কেন বিপদে পড়তেছেন? আপনি আমাকে ছেড়ে দিলে তো আমি ঢাকায় চলে যেতে পারি। মানে ঢাকায় গেলে তো তোমাকে সেম সমস্যায় পড়তে হবে। আজকে যে সমস্যায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে আসছো বা আমি তোমাকে এখানে এনেছি, তো সেই সমস্যাই তো তোমার হবে। তুমি ঢাকায় যাওয়ার দরকার নেই, আমি তোমাকে চিটংয়ের দিকে একটা কাজের ব্যবস্থা করে দিব। এই বলে মেয়েটাকে আমি 2টা দিন ওখানে রাখছি, 2 দিন রাখছি। আমি রাতের বেলায় সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে রুমে চলে আসি, এরপরে আমার জানালা খুলে আমি মেয়েটার কাছে চলে যাই, আমি মেয়েটার সাথেই ঘুমাই। এইভাবে 2-3 দিন থাকার পরে আমি কিন্তু এই পর্যন্ত আল্লাহ সাক্ষী এই মেয়েটার সাথে কোনো রকমের অবৈধ সম্পর্ক করি নাই, একটাবারের জন্য আমি খারাপ কোনো সম্পর্ক মেয়েটার সাথে করি নাই। আর যারা আছে মানে বাকি যারা আছে, ওই যারা ধরেন আপনার ডাকাতি করছে ওদের সাথে আমার দেখা হয়েছে ওই দিন বিকালবেলায়। মেয়েটারে যেদিন রাতে আনছি এর পরের দিন বিকালে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওরা সবাই আমার উপরে খুব রাগান্বিত, মানে এত পরিমাণে রাগ ওদের যেটা বলে বোঝানো যাবে না। ওরা খুব রাগ করতেছে যে তুই এটা কাজটা ভালো করলি, মেয়েটারে তুই বিদায় করছিস। মানে ওদের ধারণা যে আমি কোনো না কোনোভাবে মেয়েটারে পালিয়ে যেতে সহযোগিতা করছি, এটা মনে করছে। তো ওরাও তো আমার ফলো করতেছে বা টার্গেট করতেছে, এটা আমি ওই সময় বুঝতে পারি নাই যে আমি ওদের টার্গেটের মধ্যে ছিলাম, যে ওরা আমার টার্গেট করতেছে, এটা আমি ওই সময় বুঝতে পারিনি। পরে হলো কি, এই মেয়েটারে আমি ওইখানে রাখে এইভাবে 3 দিন কেটে যায়। 3 দিন পরে ভাই একদিন মাগরিবের একটু পরে মেয়েটা আমাকে ফোন দিছে। মাগরিবের কিছুক্ষণ পরে আমার ফোন দিয়ে বলতেছে আপনি কই? আমি বললাম আমি তো আসি বাড়িতে। পরে আমার বলে কে জানি দরজা ধাক্কাইতে আছে। আমি বললাম দরজা ধাক্কাইতে আছে? ওই হালিমের বাড়ির দিকে তো যাওয়ার কোনো মানুষ নেই, আর মাগরিবের পরে তো ওখানে কোনো মানুষ যাওয়ারই কথা না, তো এখানে যাবে কে? পরে বলে কে জানি দরজা ধাক্কাইতে আছে, আপনি তাড়াতাড়ি আসেন। তখন এই কথা আমারে বললো। আমি তখন করলাম কি, মানে ওই বাড়ির দিকে মানে ওইদিকে আমি দৌড়াইতাম, দৌড়িয়ে দেখি যে ওই যারা ডাকাতি করছে রাতের বেলায় রাস্তাতে ওরা সবাই ওখানে, মানে ওই গ্রুপটাই ওখানে। আমি তখন সাহস নিয়ে সামনে গেলাম, মানে দৌড়ে সামনে গেলাম। দূরে যাওয়ার পরে বললাম এই কিসে এনে কী করস? পরে তুই এনে আসছিস কেন? আমার বলে তুই এখানে কেন? বলে আমি এখানে কেন মানে এখানে তোরা দরজা ধাক্কাইতেছিস কেন, কী হয়েছে? বলে ঘরের মধ্যে কে জানি আছে। আমি বললাম ঘরে কেউ নেই। বলে ঘরের তালা খোল। এখানে একজন আমাকে বলো ঘরের তালা খোল। যখন বললো ঘরের তালা খোল, আমি বললাম ঘরের তালা খুলবো কেন? বলে ঘরের তালা খোল, নাইলে সমস্যা হবে। আমি বললাম কী সমস্যা হবে? মানে আমি তো ওদের সাথে বড় হয়েছি, ওদের সবাইই তো আমি চিনি, তা ওরা আবার আমার উপরে হিট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে হিট করবে, কারণ আমার বড় 2 ভাই আছে, আমার বড় 2 ভাই ওদের চেয়েও বড় ডাকাত, এবং আমার ফ্যামিলি ওদের চেয়েও আরও মানে আমার ফ্যামিলিটাই ডাকাত ফ্যামিলি, তো আমার কি করবে? পরে আমি বললাম দেখ আমার সাথে এখানে বাজাবাজি করিস না, বাজাবাজি করলে ভালো হইব না, তোকে ডাকাতি আর করতে পারবি না। পরে বলে তুই দরজা খোল, আমরা ডাকাতি করি বা না করি এটা হচ্ছে পরে, আগে তুই দরজা খোল, ভিতরে কে আছে এটা দেখবো। আমি বললাম ভিতরে কেউ নেই, তোরা জানোস না ভিতরে কে আছে? বলে তার মানে ওই মেয়েটারে তুই ভিতরে লুকিয়ে রেখে বুক করতে আসস? আমি বলি না বুক করতেছে না। এইভাবে তাদের সাথে মনে করেন আমার একটা মানে ঝগড়াঝাটির পর্যায়ে চলে গেছে। আমি চিল্লাচিল্লি করে, ওরাও চিল্লাচিল্লি করে, এইরকম করতে করতে হঠাৎ করে আমাদের এলাকার মেম্বার, সম্ভবত ওটার পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে সমস্ত মেম্বার যায়, মেম্বার দেখছে লাইট জ্বলতেছে, ধমকাধমকি হইতেছে, মেম্বার তখন এদিকে আসছে। মেম্বার আসার পরে এই মেম্বার দেখছে, মেম্বার যখন এখানে আসছে, আসার পরে ওরা ওই মুহূর্তেই মেম্বারের কাছে কী বলতেছে শোনেন। মেম্বারের কাছে বলতেছে মেম্বার সাহেব নিজেও এক মাইয়ারে আইনা আজকে কয়েকদিন ধরে ঘরের মধ্যে আটকায় মাইয়ারে ইউজ করতেছে, এরকম করে বললো। মেম্বার তখন বলে কী কস নিজুম? বলে হ এইরকম। আমি বলে ভাই তোর এটা কী বললে? আমি তো কোনো মেয়ের ওখানে আটকে রেখে কোনো খারাপ কাজ করিনি কোনো মেয়ের সাথে। এরই মাঝে মেম্বার তখন ওদের এখান থেকে সরে আমার আব্বারে আর আমার ভাইয়েরে ফোন দেয়, ওটা কিন্তু আমি জানি না।
যে মেম্বার আমার আব্বারে আমার ভাইয়ের ফোন দেয় এটা কিন্তু আমি বলতে পারবো না। এবং মুহূর্তের মধ্যে আমার আব্বা আর ভাই ওখানে হাজির, আমার বড় 2 ভাই, আব্বা এবং আরও গ্রামের 8-10 জন ওখানে চলে আসছে। আসার পরে আমি তো তখন মানে কী করবো আমি তো বুঝতে পারতেছি না, মেয়েটা তখনও ঘরের মধ্যে। অ্যান্ড মেম্বার তখন আমার আব্বারে বললো যে দেখে এই ঘটনা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম এখানে চিল্লি শোনা যায়, লাইট জ্বলতেছে, আমি আইসা শুনি তোর ছেলে নাকি কোন মেয়ের এখানে আটকে রাখছে, ওরা নাকি ধরছে। এখন আমার আব্বা বলে দরজা খোল। আমি তখন নিচের দিকে তাকায় আছি, আমার আব্বা তখন আমারে বলতেছে কিরে তোরা না বলছি দরজা খোলার জন্য, দরজা খোল। আমি বলি দরজা খুলতে পারবো না। এই কথা বলার পরে আমার বড় ভাই তখন আইসা আমার কলার চাইপা ধরে। বড় ভাই কলার চাইপা ধরে বড় ভাই তখন আমার পকেটে হাত দেয়, পকেটে হাত দিয়ে চাবিটা বের করে, জোর করে চাবিটা বের করে আমার সামনে থেকে বের করে তখন ভাইয়া তখন দরজাটা খোলে। দরজাটা খোলার পর দেখে মেয়েটা ওখানে বিড়ালের মতো বসে আছে, মানে এটি যে খাট আছে খাটের কোনা একদম খাটের নিচের মধ্যে বিড়ালের মতো বসে আছে। একটা বিড়ালকে যেমন করে ধরে আনে মেয়েটাকে কলারে ধরে আমার বড় ভাই ওখান থেকে ধরে আনছে। আনার পর মেয়েটার জিজ্ঞেস করতেছে কী হয়েছে, মেয়েটা কান্না করতেছে, কিছুই বলে না, শুধু কান্না করে। তো আমি তখন ভাইয়ের সাথে রাগারাগি শুরু করলাম। ভাইয়া তখন আমার বলতেছে তুই এই মেয়ের লোকে পরকিয়া করো, এই মেয়ের সাথে তুই খারাপ সম্পর্ক করস, তুই এই মেয়েকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি, আমি তোরে আর কোনোদিনও দেখতে চাই না, যেহেতু তুই মেয়ে নিয়ে ধরা খাইছিস এই মেয়ে নিয়ে তুই চলে যাবি। এখন বড় ভাই এটা কী বুঝা আমার এখান থেকে এই মেয়েকে নিয়ে বের করে দিল, কি আসলে ওই ডাকাতদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য, না গ্রামবাসীর হাত থেকে বাঁচানোর জন্য, না কেন? ভাইয়া বলে এই মেয়ে নিয়ে তুই বাইরে এখান থেকে যা। ভাই যখন এটা বললো এবং মাইট দিছে আমার, মাইরে এটা বললো, পরে আমি মেয়েটারে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি। হাইওয়ে রোডের দিকে আসছি। হাইওয়ে রোডের দিকে আসার পরে আমার কাছে কিছু টাকা ছিল মোটামুটি, ভাগ্যিস কটা টাকা পকেটে ছিল। এরপরে ওই টাকাগুলো দিয়ে পরে আমি এখান থেকে আপনার রওনা দিলাম, মানে আইসা বাসে উঠছি, উঠে ধরে কক্সবাজার চলে আসছি। বাসে করে ডিরেক্টলি কক্সবাজার আসি। কক্সবাজার আসার পরে চিন্তা করতেছি এখন কী করব, হাতে তো অত বেশি টাকা নাই। পরে বড় ভাইয়ের ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বড় ভাই আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে। আমি প্রথমেই মনে করলাম হয়তো বড় ভাই আমাকে ওই ছেলেগুলোর হাত থেকে বা গ্রামবাসীর হাত থেকে বাঁচানোর জন্য কৌশল করে মনে হয় আমার ওখান থেকে পার করে দিছে। কিন্তু পরের দিন যখন বড় ভাইয়ের কল দিলাম আমি বুঝতে পারলাম যে না, বড় ভাই আসলে আমার সাথে রাগ করে আমাকে ওখান থেকে বিদায় করে দিছে। তার মানে ভাইয়া আমাকে মেনে নেয় নাই, ওই বিষয়টা ভাইয়া মানে নেই, খুব খারাপ ব্যবহার করছে। পরে গোপনে মারে ফোন দিলাম, মারে ফোন দিয়ে কান্নাকাটি করতেছি দিকে মা তখন 10,000 টাকা পাঠাইছে। আম্মার থেকে 10,000 টাকা নিছে। আম্মার থেকে 10,000 টাকা নেওয়ার পরে আমি তখন ওখানে থাকতে শুরু করি। আমি আপাতত এখানে থাকতে শুরু করি, কী করবো বুঝতে পারতেছি না। এরই মাঝে আমার ভাইয়েরা জেনে গেছে যে আম্মা আমার টাকা দিছে। তারা তখন কী করলো, আম্মার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আমার বড় 2 ভাই আমার আব্বা আম্মার কাছ থেকে মোবাইল সরাই ফেলছে। আম্মার কাছ থেকে মোবাইল সরিয়ে ডিরেক্টলি আমার আম্মাকে বলতেছে যে আজকের পর থেকে তানিম কোনোদিন আমাদের বাড়িতে আসতে পারবে না, তানিমের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, ওরে আমরা মানে আমাদের পরিবারে রাখবে না, আমরা ভাই হিসেবে ওরে আর মানি না। এবং আমার আব্বাও বলে যে আমি ওরে তেজ্য করছি, আমার তেজ্য সন্তান, ও আমার বাড়ির ত্রিসীমানে আর আসতে পারবে না। ও ছোটোবেলা থেকে আমাকে জ্বালাইতে আসছে। আমার দাদা দাদি অনেকটা চেষ্টা করছে কিছু করার জন্য, কিন্তু তারা আসলে কোনো কিছু করতে পারে নাই, কারণ তখন তাদের প্রায় অনেকটা বয়স হয়ে গেছে। দাদাও বিছানায়, দাদিও বিছানায়। এখন ওদের কথা তো ওই সময় আগের মতো আমার পরিবারের মানুষ মানেও না। আগে যেরকম ওদের কথায় উঠতো বসতো, ওদের সব কথা মানতো, বাট এখন তো আর ওদের কথা ওভাবে কেউ মানে না। না মানার জন্য আব্বা আম্মা তখন করলো কি, মানে ওই দাদা দাদির কথারও ভ্যালু দিল না। মানে আমার আব্বা এবং আমার ভাইয়েরা ভ্যালু না দেওয়ার পরে হঠাৎ আমার পরিবারের সাথে আমার যোগাযোগ কমপ্লিটলি বন্ধ হয়ে গেল। হাতে যে কয়টা টাকা আছে ওই কয়টা টাকা দিয়ে চলতে পারতেছি না, কি করব। এমন সময় আমি একটা মেয়ের সাথে কথা বলতাম। মেয়েটা হচ্ছে আমাদের এলাকারই একটা কলেজে পড়ে। এলাকার বলতে আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরে একটা বাজার আছে, এই বাজারের মধ্যে ওখানটা কলেজ আছে, ওই কলেজে মেয়েটা পড়ে। মেয়েটার বাড়ি চিটগাঁও শহরে। এই মেয়েটার একদিন ফোন দিলাম, মানে ফোন দিয়া আমি খুব মন খারাপ করে বলতেছি যে কি করা যায়, মানে চট্টগ্রামে থাকার মতো কোনো টাকা নেই এই সেই। মেয়েটা তখন আমাকে বলে যে কি আর করবেন, একটা কাজ করবেন কি না, আমি আপনাকে বলি দেখেন করা যায় কিনা। মানে মেয়েটা আমার খুব ফ্রেন্ডলি আর কি, বন্ধুর মতো ছিল। পরে আমাকে বলে আমার ঘরে আমার কাছে একটা লজিং, মানে আমার একটা ভাই আর কি, ছোটো ভাই একটা বাসায় লজিং থাকতো, ও চলে গেছে। তো আপনি কি ওই বাসায় লজিং থাকবেন? ওইখানে থাকলে আপনার থাকা খাওয়া খরচ আপনি সব মেকআপ করতে পারবেন। আমি তখন বললাম তাইলে আমার ওয়াইফরে আমি কোথায় রাখবো? মানে আমি কিন্তু ওইখানে গিয়ে ওরে বিয়ে করে ফেলি, মানে নিজমরে আমি কক্সবাজার গিয়া মানে এমনি কাজী ডেকে বিয়ে করি, মানে ওরকমভাবে না আপনার কাবিন টাবিন করি না, অনেক কিছু না, জাস্ট হুজুরটিকে আমি কলমা পড়ি। পরে আমি বললাম যে ওরে আমি কই রাখবো? বলে একটা কাজ করেন, ওরে আপাতত আমাদের মেসে রেখে যান, কারণ আমাদের মেসে তো ধরেন আপনার ও থাকলে কোনো সমস্যা নাই, আমরা তো অনেকগুলো মেয়েই থাকি, আমাদের সাথে না হয় থাকবে, ওর খরচ দেওয়া লাগবে না, আমাদের এখানেই খাবে, আমাদের এখানেই থাকবে, আমাদের রান্নাবান্না যদি একটু করে, যদি করলে তাহলে আমার উপকার হবে। তো আমি চিন্তা করলাম একরকম কাজের মেয়ে হিসেবে ওরা ওদের বাসা রাখতে চায়। তো পরে আমি নিজুমরে বললাম যে নিজুম এরকম এরকম একটা রাস্তা পাইছি, তুমি কি বলো? আমাকে বলে হ্যাঁ এটা ভালো হয়, আপাতত আমাদের তখন থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, তোমার হাতে যা কয়টা টাকা ছিল এগুলোও তো শেষ,
এরপর আমরা কোথায় যাব, কি করব? এর চেয়েও বেটার হয় কি যে তুমি ওই মেসে আমাকে দিয়ে দাও, আমি ওই মেসে থাকি এবং তুমি ওই লজিং বাড়িতে চাকরি নাও, এরপরে বাকিটা দেখা যাবে। মানে ও আমার বান্ধবী আমার বলছে এই কারণে, আমি দেখতে কিছুটা হুজুর টাইপের ছিলাম, মানে আমার দাড়ি ছিল এবং আমি পাঞ্জাবি পরতাম, দেখলে কিছুটা ধার্মিক লোক মনে হয়। তো আমার বললো যে এরকমভাবে তোরে দেখলে ওরা নিয়ে যাবে লজিংয়ে, এবং ওরা এরকমই খুঁজতেছে। আমার ছোটো ভাইটা ওরকমই ছিল। পরে আমি তখন কি করলাম, কক্সবাজার থেকে ফিরে আসলাম আমার ওই বান্ধবীর কলেজের ওইদিকে। ও আমার বয়সে অনেকটাই বড় হবে আমার ওই বান্ধবীটা, কিন্তু এরপর আমার সাথে ফ্রেন্ডলি মিশে, মানে বন্ধুত্বের মতো আমার সাথে মিশে, মানে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এবার ও আমারে বলতেছে যে ঠিক আছে, তাহলে ও মেয়েটারে প্রথমে দেখলো, মানে নিজমকে দেখলো, দেখে বলে যে আমাদের এখানে রেখেছে, আমাদের এখানে থাকুক, আর তুই লজিং বাড়িতে যা। পরে আমাকে ঠিকানা দিল, ও ফোনে কথা বলাই দিল, আমাকে ফোন নাম্বার দিল। পরে আমি ওই বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই বাড়িতে একজন বয়স্ক লোক আছে, মানে মোটামুটি বয়স্ক। তো উনি আমারে বললো যে মানে ওনার একটু বয়স হয়েছে, তার ওয়াইফেরও বয়স হয়েছে, তার ছেলে থাকে হচ্ছে বিদেশে, সৌদি আরবে থাকে তার ছেলে। তো বাড়িতে আসলে তেমন কোনো পুরুষ মানুষ নাই, আর একটা মেয়ে আছে, মেয়েটার বয়স হচ্ছে 7 বছর, 6 থেকে 7 বছরের একটা তার নাতিন আছে। ওই নাতিনটাকে পড়াইতে হবে, বিশেষ করে ওই নাতিনটা, আমি যেহেতু মাদ্রাসায় পড়ছি, এই নাতিনটাকে আমি মাদ্রাসা লাইনে পড়াবো। মেয়েটাও ওই ওনার নাতিন উনি মাদ্রাসায় ভর্তি করাইছে। তো বিশেষ করে পরিবারে একটা ছেলে দরকার, পুরুষ মানুষ দরকার, আমি থাকবো আর ওনার নাতিনটাকে দেখাশোনা করব। এই বলে তখন আমাকে ওই বাসায় ওরা হচ্ছে নিয়োগ দেয়। তো আমার তো কোনো জামা কাপড় নাই, কোনো কিছুই নেই। পরে ওই বাসায় যাওয়ার পরে আমি 2-1 দিন ভাই খুব কষ্টে আছি, জামা কাপড় নাই, মানে মাথার মধ্যে তো অনেক টেনশন। একে তো নিজুমকে ওই মেসে রেখে আসছি, মেসে নিজুম কেমন আছে না আছে ওটা জানি না। এদিক দিয়ে আব্বা আম্মাকে ছেড়ে চলে আসছে, আব্বা আম্মার কী অবস্থা। আবার এখানে মেসে মানে ইয়াতে আপনার লজিং বাড়িতে ঢুকছি, এখানেও কতদিন কাজ করতে পারবো বা থাকতে পারবো কি না সেটাও তো জানি না। তো ওই বাড়ির মধ্যে আমার একটা ভাবি ছিল, মানে যে মেয়েটাকে আমি পড়াইতাম, ওই মেয়েটার মা নাম হচ্ছে তৃষা ভাবি। তো ভাবিটা আমার অনেকটা ভালো ছিল, মোটামুটি অনেকটা ভালো ছিল ওই মেয়ের আম্মু। তারপর ভাবি বুঝতে পারছে যেহেতু আমি লজিং বাড়িতে আসছি, তার মানে আমি অতটা বড় লোকের ছেলে না, আমি গরিব আছি। ভাবি তখন একদিন আমার 3,000 টাকা দিল, আমাকে 3,000 টাকা দিয়ে বললো হুজুর, আমাকে হুজুরে ডাকতো, যে হুজুর আপনি এটা দিয়া একটু কিছু কেনাকাটা করেন, আপনার জামা কাপড় তো নাই, এখন এভাবে চলাফেরা করবেন, এটা কিছু কেনাকাটা করেন। তো আমাকে 3,000 টাকা দিল, দেওয়ার পরে আমি তখন ওনার ওই টাকাটা নিয়ে আমি কিছু জামা কাপড় কিনলাম, এবং এই থেকে 3,000-এর মধ্যে আমি আবার 1,000 টাকা নিজবের জন্য পাঠিয়ে দিয়েছি, কারণ ওর কাছে তো টাকা নেই, আমি জানি ও চলতে পারতেছে না, বা কেমনে চলে কেমনে থাকে আমি জানি না। এরকম করে প্রায় আমি 1.5 মাসের মতো থাকি। ওনারা আমাকে জিজ্ঞেস করে আমি বিয়ে করছি কিনা, না আমি বিয়ে করি নাই। মানে আমি যদি বলি বিয়ে করছি বা তাই তো ওরা আমাকে লজিং বাড়িতে রাখবে না, তাই আমি বললাম যে আমি বিয়ে করি নাই। তো বিয়ে না করে ওদের ওখানে থেকে গেলাম, ওনাদের বাজার সাজার করি। ওই বয়স্ক লোকটা আছে, তিনি আমাকে নাতির মতো আদর করে, এবং তার যে ওয়াইফ আছে তারাও ভালো, ভাবিও আমাকে অনেকটা আদর স্নেহ করে, ভালোবাসে। এইরকম করে মাসখানেক ছিলাম, এবং মাঝে মাঝে আমি ওই মেসে যাইতাম, মানে নিজুম যে মেসে থাকে ওই মেসে আমার বান্ধবীর ওখানে যাইতাম। তো ওরা নিজুম তো জানে আমরা বিয়ে করছি, তো গেলে নিজুম আমাকে রুমটা খালি করে দিত, নিজুম পাশের রুমে চলে যেত, আমি আর আমার ওয়াইফ তখন একসাথে ওখানে থাকতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেলাম যে মানে নিজের খরচটা আমি কাফ করতে পারি না। ভাই আপনি বুঝতেই পারেন আমি ক্লাস 9-এ পড়ি, তো ক্লাস 9-এ পড়ে একটা ছেলে আর কি চাকরি পাবে? কোথাও কি আমাকে চাকরিও দেবে না বা কোনো কাজও দেয় না, এবং লজিং বাড়িতে থাকতে আমার কষ্ট হয়। এরকম করতে করতে ওই ভাবিটা, মানে তৃষা ভাবি, আমার মাঝে মাঝে 500, 100, 200 আমার হাত খরচের জন্য টাকা দিত, আমাকে এমনি টাকা দিত। রাতে ওনার সাথে মাঝে মাঝে লুডুমুডু খেলতাম, এমনি ওনার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়, এবং সেই সম্পর্কের সূত্র ধরে তিনি আমাকে অনেকটা ভালোবাসে, আমিও তার অনেকটা ভালোবাসি। মানে দুজনের মাঝে একটা মোটামুটি ভালো লাগা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়। মানে ভালো লাগা ভালোবাসা বলতে ওই ওনার বাসায় আমি থাকতেছি, খাইতেছি, উনিও তাই একটা বাসা থাকে, এরকম করে সময়গুলো কাটতেছে। এমন করে কাটতে কাটতে ওনার মেয়েটার, মানে ওনার যে মেয়ে, ওই মেয়ের মাদ্রাসা বন্ধ দিছে 4 দিনের জন্য, মাদ্রাসা বন্ধ 4 দিনের জন্য। এবং বন্ধ দেওয়ার পরে মাদ্রাসা বন্ধ দিছে, মাদ্রাসার কাজ চলতেছে, মানে কনস্ট্রাকশনের কাজ করবে তারা, কি জানি, এই জন্য 4 দিন বন্ধ। তো ভাবি তখন আমার বলতেছে মাদ্রাসা তো 4 দিন বন্ধ, আমি তো আমার মেয়েরে নিয়ে আমার বাপের বাড়িতে যাব, তো আপনি কি করবেন? আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু এখন আমার 4 দিন আমি অফ পাইছি, আমি একটু গিয়া নিজমের সাথে থাকবো ওই মেসে। আমি তো নিজমের ওই মেসে টাকাও দিই না, ওই মেয়েদের সাথেও থাকতেছে, মেয়েদের কাজ টাজ করে দেয়, ওভাবেও থাকে। পরে ভাবি ওইটা আমারে বললো যে একটা কাজ করেন, আমার বাপের বাড়িতে চলেন, এমনি আমারে বললো। তো আমি বললাম যে ভাবি মানে বুঝি না, মানে কেন বা এই সে। পরে আমাকে বললো সমস্যা নাই তো, আমার বাবার বাড়িতে কেউ নাই, আমার ছোট ভাই আছে 2টা আর আমি, চলেন সমস্যা নাই। পরে আমি বললাম ভাবি এটা কি ঠিক হবে? পরে এরই মাঝে ভাবির যে বাবা ছিল, মানে যিনি শ্বশুর ছিল, তিনিও বলতে আছে যে হুজুর যান না, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসেন, কয়েকদিন থাইকে আসেন, আপনার ভালো লাগবে, এক বাড়িতে বসে থাকতে তো আর ভালো লাগে না, আপনি যান, আপনার ভালো লাগবে। পরে এইভাবে ভাবিও যখন বললো, ভাবির ওই শ্বশুরও যখন বললো, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়া যায়।
পরে ওনার সাথে কথাবার্তা বলে ভাবির সাথে তখন আমি রিক্সা যোগে ওনার বাপের বাড়িতে রওনা দিছি। ওনার বাপের বাড়ি বেশ দূরে না, মানে 2টা গ্রাম পার হলে ওনার বাপের বাড়ি। তো সেই গ্রামে গেলাম এবং গ্রামে যাওয়ার পরে দেখলাম যে ওনাদের বাড়িটা, মানে ওই ভাবির বাড়িটা অনেকটা প্রাণবন্ত। সবাই মোটামুটি অনেক আনন্দ ফুর্তি করতেছে, সবাই মোটামুটি অনেকটা ভালো, মানে অনেকটা ভালো। ভাবির বাড়িতে গেলাম, যেতে যেতে প্রায় সন্ধ্যার পরে হয়ে গেছে। তো গেলাম, রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম, পরে ঘুমিয়ে গেছি। তো রাতের বেলায় ভাবি করছে কি, তার আশেপাশের ঘরের আরও কয়েকটা মেয়ে আসছে, ভাবি যেহেতু গেছে আরও কয়েকটা মেয়ে আসছে। রাতের বেলায় তারা অনেক গান টান গাইতেছে, মজা করতেছে। পরে আমারে ডাকছে, আমি তো রুমের মধ্যে বসে আছি। আমার বলে, হুজুর আসেন, সবাই আসছে, একটু মজা করি। পরে আমি বললাম যে না না না, আমি যাবো না, মানে আমার ইচ্ছে করতেছে না, যে আমি তাদেরকে চিনি না জানি না, এরকম কোথায় যাব। পরে ভাবি আমার একরকম জোর করে ওখান থেকে আমাকে নিয়ে আসছে, মানে রুম থেকে নিয়ে আসছে। আনার পরে আমি তখন ভাবির সাথে ওখানে কথা বলতেছি, আর আমি কিন্তু ফোনে কন্টিনিউয়াসলি আমার বউ নিজুমের সাথে যোগাযোগ আছে। নিজুম ওই মেসের রান্নাবান্না করে এবং মেসের দেখাশোনা করে, অনেক কিছু করে। ওই হিসাবে যে মেয়েগুলো আছে ওই মেয়েগুলো নিজুমকে রাখছে এবং নিজুমকে খাওয়াইতে আছে। পরে এইভাবে ভাবির সাথে আমি তখন এই মানে ইয়েতে থাকলাম। রাতের বেলা অনেকক্ষণ ধরে আড্ডাবাজি করলাম, প্রায় রাত্র 10টা 10:30 পর্যন্ত। আস্তে আস্তে করে মেয়েরা সবাই যেতে যেতে সবাই তখন চলে গেছে, ভাবি শুধু ওখানে একা আছে। ভাবি একা থাকে, ভাবি আমারে বলে যে চলেন আমরা একটু ঘুরে আসি। আমি তখন বললাম যে কীভাবে ঘুরবো, মানে কোথায় যাব? বলে আমাদের এদিকে একটা সুন্দর জায়গা আছে, আপনার দেখাবো। আমি বললাম এই রাতের বেলায়? পরে বলে হ্যাঁ রাতের বেলায়। এই বাড়িটার নাম হচ্ছে সরাবাড়ি, অনেক বড় একটা বাড়ি, বাড়িটা অনেক সুন্দর, বাড়িতে পুকুর আছে। ওখানে একটা সিনেমার শুটিং হয়েছে, আমাকে এরকম করে বলে যে একটা সিনেমার শুটিং হয়েছে। তাই আমি বললাম যে এত রাতের বেলায় যাবো, সমস্যা হবে না? বলে আরে না, কী সমস্যা, চলেন, আমি আমার মেয়ের এসে নিয়ে যাব। পরে ভাবি তার মেয়ে, মানে যারা আমি পড়াই, এবং আমরা তিনজনেই তখন ওই আপনার সরাবাড়ির ওইদিকে গেলাম। ওখানে নাকি কোনো একটা সিনেমার শুটিং হয়েছে, ভাবি বললো। তো এখানে তো মানে চাঁদের আলো ছিল, প্রখর চাঁদের আলো, একদম মানে নিখুঁত চাঁদের আলো। তো এই জন্য আর খারাপ লাগলো না। ভাবির সাথে হাঁটতে হাঁটতে ওই সরাবাড়ির ওইদিকে গেলাম এবং যাওয়ার পরে ওই বাড়িটা বিশাল সুন্দর একটা বাড়ি, অনেক বড় একটা বাড়ি। তো ওই বাড়ির যারা, তারা নাকি শহরে থাকে, এখানে থাকে না, বাড়িটা খালিই থাকে। কেয়ারটেকার থাকে, কেয়ারটেকারও আজকে নাই। পরে আমি ঘুরতেছি, এখানে একটা পুকুর আছে। তা পুকুর ঘাটকুলে গিয়ে বসছি। তা পুকুর ঘাটকুলে বসার পরে মানে পুকুরের মধ্যে একটা খেয়াল করে দেখবেন চাঁদের আলো পড়ে না, এই আলোটা এসে মুখের মধ্যে পড়লে খুব সুন্দর লাগে। তো চাঁদের আলোটা এসে পুকুরে পড়তেছে এবং পুকুরের ওই পানিটা যখন নড়াচড়া করে, ভাবির ফেসটা তখন অনেক সুন্দর লাগতেছিল, মানে চেহারাটা অনেক সুন্দর লাগতেছিল। ভাবি আমার থেকেও লম্বা ছিল, স্বাস্থ্যবান ছিল এবং মুখটা অনেক বড় ছিল, অনেক সুন্দরী ভাবি ছিল আর কি, একদম মানে অনেক ভালো। পরে ভাবি আমার সাথে কথা বলতেছে, ওনার দুঃখের কথা বলতেছে। ওনার জামাই, মেয়েটা হওয়ার পরে ওনার জামাই সৌদি আরবে গেছে, আজকে এতগুলো বছর ওনার জামাই আসে না। ওই সৌদি আরবে গিয়ে নাকি অবৈধ হয়ে গেছে, যে কোম্পানিতে গেছে ওই কোম্পানিতে ভালো কাজ টাজ পায়নি, যার জন্য অবৈধ হয়ে গেছে। এবং অবৈধ হয়ে যাওয়ার পরে এখন আর দেশে আসতে পারতেছে না, ওখানে খুব কষ্টের মধ্যে আছে এবং টাকা পয়সা পাঠায়, সবই ঠিক আছে, কিন্তু দেশে আসতে পারে না। ভাবি আমার সাথে কথাবার্তা বলে এবং তার জীবন যৌবন নিয়ে অনেক কিছু আমাকে বলে, সে খুব কষ্টে আছে, এটা ওইটা। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে দেন আমরা তখন ঘরের দিকে আসলাম। এবং ঘরের দিকে আসার পরে মানে ভাবির বাবা কি এটা কি বুঝে করছে না বুঝে করছে আমি জানি না, ভাবির বাবা দরজা আটকায় দিছে। মানে ওনারা মনে করছে আমি মনে হয় আমার রুমে ঢুকে গেছি, ভাবি মনে মেয়ে নিয়ে ঘুমাই গেছে। ভাবি তো আলাদা একটা রুমে মেয়ে নিয়ে ঘুমাইতো, এই বলে মনে হয় দরজা লাগাই দিছে। এখন ভাবি ওনার বাবার 2-3 বার ডাক দিল, দরজাও খোলে না। তা দরজা খুলতেছে না, পায় ভাবি বলে কী করবে, মেয়েটা তখন কান্না করতেছে। আমি বললাম আরে আপনার বাবা ঘরের মধ্যে আছে, ডাক দিলে দরজা খুলবে না, ডাক দেন। ভাবি তখন 2-3 বার ডাক দেবো, ওর বাবা তখন এসে দরজা খুলছে, খুইলে ভাবির সাথে খুব রাগারাগি করতেছে যে এত রাতের বেলায় তুই হুজুরে লিয়া কই গেলি, মানুষ দেখলে কি বলবে, এটা ওইটা। পরে ভাবি ভিতরে ঢুকছে, ঢুকার পরে মেয়েটাও তখন ভিতরে, ভাবির সাথে এক রুমে গেল, আমি তখন আলাদা একটা রুমে গিয়ে শুইলাম। এই ধরেন আপনার আমার একটু ঘুম আসতেছে, আমার বউর সাথে কথা বলে 1-2 মিনিট কথা বলছি, বেশি বলি নাই, বইলে আমি শুয়ে পড়ছি। এবং শোয়ার পরে প্রায় আপনার আধা ঘন্টা পরে কে জানি এসে আমার দরজা নক করতেছে। যখন দরজা নক করলাম, আমি তখন খুললাম, খুলে থেকে ভাবি দাঁড়ায় আছে। পরে আমি বললাম যে কী ব্যাপার ভাবি, আপনি এখানে দাঁড়ায় আছেন? পরে বলে আমার মেয়েটা তো ঘুমাই গেছে ভাই, ভাল লাগতেছে না, অনেক দিন পরে আপনার সাথে দুঃখ সুখের কথাগুলো বললাম, মনটা অনেক খারাপ লাগতেছে, ঘুম আসতেছে না, এই জন্য আপনার রুমে আসলাম। ভাবির ঘরটা কিন্তু অনেক বড় ছিল, মানে আপনার যে কাঠের ঘরগুলো হয় না, কাঠের ঘর কিন্তু বিশাল বড়, মানে অনেক বড় একটা ঘর। তা আমারে বলতেছে যে অনেক দিন পরে এই কথাগুলো উঠলো, অনেক দিন পরে আপনার কথাগুলো শোনাইলাম, মনটা অনেক উদাস হয়ে গেল, জামাইটাও কাছে নাই, একটু আপনার সাথে বসে গল্প করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আসেন গল্প করি। পরে ভাবি আমার ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে এই কথা বলতেছি বলতে বলতে একটা পর্যায়ে ভাবির আচার আচরণ বা জিনিসপত্র খুব একটা ভালো মনে হচ্ছে না। এবং ভালো না মনে হওয়ার পরিপ্রেক্ষিতে একটা সময় ভাবি হঠাৎ করে একটা পুরুষ মানুষ যেভাবে একটা মেয়েকে আক্রমণ করে বা একটা নারীকে দর্শন করার চেষ্টা করে, একইভাবে ভাবি তখন আমার উপরে ওভাবেই অ্যাটাক করে।
এবং অ্যাটাক করার পরে আমার এখানে আসলে আর মানে করার কিছু থাকে না বা বলার কিছু থাকে না, আমি তখন চুপ হয়ে থাকি। কারণ এখানে আমি শব্দ করলেও তো পাশের রুম থেকে ভাবির বাবা আসবে, উল্টা আমাকে পিটাবে, এবং এটা তো আমার জন্য সম্পূর্ণ নতুন একটা জায়গা, যার জন্য আমি তখন চুপ হয়ে গেলাম। এবং হওয়ার পরে ভাবির সাথে আমার সেদিনেই অবৈধ সম্পর্কটা হয়। হওয়ার পর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার কাছে মনে হলো যে আমি আমার বউ নিজুমকে ঠগাইতে আসি, তো আমার কাছে আর কোনো রাস্তাও নাই। পরের দিন আমি তখন বললাম, ভাবি আমি চলে যাব। আমি একরকম জোর জবস্তি করে ভাবির ওখান থেকে চলে আসি। চলে এসে আমি তখন নিজুমের কাছে যাই, এবং নিজুমের কাছে গিয়ে আমি নিজুমের সাথে এক রাত থাকি। থাকার পরে ভাবি তখন আমাকে ফোন দেয় যে আমরা তো চলে আসবো, আপনি কি এসে আমাদেরকে একটু নিয়ে যাবেন? তাই আচ্ছা ঠিক আছে। পরে আমি আবার নিজুমের কাছ থেকে ভাবির কাছে যাই, ভাবিরে নিয়ে তার বাপের বাড়ি থেকে রিক্সা দিয়া ওনার মেয়ে কিনে পরে আমি আবার মানে ওনার শ্বশুর বাড়িতে আসি। এবং আসার পরে ওই যে ভাবি আমার সাথে ফ্রি হয়ে গেল, এরপরে ভাবি সুযোগ পাইলে ধরেন আমার শরীরে হাত দেয়, আমার সাথে কিছু একটা করার জন্য চেষ্টা করে, আমার ঘাড়ে হাত দেয়, এটা করে ওইটা করে, মানে অনেকভাবে হচ্ছে আমার সাথে কিছু একটা সম্পর্ক নিয়ে তৈরি করতে চায়। তো আমি তো আসলে কি করবো, আমি একে তো আমার বউ আছে, বউর কথা তো ওনারা আর বলতে পারি না, কারণ বউর কথা বললে যদি আমাকে এখান থেকে বের করে দেয়, কাজ থেকে বের করে দেয় বা ওনাদের এখানে না রাখে, ওই সময় আমি যে অন্য কোথাও চাকরি করবো ওরকম কোনো চাকরিও কিন্তু পাই না। আর এদিক দিয়ে আমার ভাইয়েরা, আমার বাবা, এরাও কিন্তু আমার খুঁজতেছে, এরা পাইলে আমাকে মেরে ফেলবে, মানে আমাকে মারার জন্য খুঁজতেছে। কেন আমি ওরকম জানি না, তবে গ্রামের অনেকের কাছ থেকে শুনি যে ওরা আমার খুঁজতেছে। এই অবস্থার মধ্যে তখন এখানে পড়ে রইলাম। পড়ে থাকতে 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 একটা পর্যায়ে হঠাৎ করে ভাবির সাথে আমি দেখলাম যে মানে আমি যদি ভাবির সাথে তাল দিয়ে চলি তাহলে আমি ভাবির কাছ থেকে কিছু টাকা নিতে পারবো, যেটা সত্যি কথা ভাই। কারণ হচ্ছে আমি আমার বউ নিয়ে যে আসতে ওইখানে, আমার বউটা ওইখানে থাকে, এইটা আমার নিজের কাছেও খারাপ লাগে। আরেকজনের অন্য মেয়েদের বাসায় কাজ করে থাকতেছে, আর ভাবির সাথে যদি আমি একটু তাল দিয়ে চলি, ভাবির জামাই কিন্তু ভাবির অনেক টাকা পয়সা দেয়। পরে ভাবলাম যে যদি একটু তাল দিয়ে চলা যায় তাহলে আমি ভাবির কাছ থেকে মোটামুটি কিছু টাকা পয়সা নিতে পারবো। এইটা চিন্তা ভাবনা করে আমি তখন ভাবির সাথে তাল দিয়ে চলা শুরু করলাম। তাল দিয়ে মিন্স হচ্ছে আমি ভাবির সাথে মিশি, ভাবি যেটা করতে চাই সেটাই করি। এরকম করতে করতে ভাবি আমাকে মোটামুটি অনেক টাকা দিত, মাঝে মাঝে 4,000, 5,000, 10,000, মানে আমাকে উনি এত টাকা দিত বলা বাহুল্য, যে উনি আমাকে টাকা দেওয়ার সময় কোনো দ্বিধা করতো না। আমি যখন যা চাইতাম, যখন যে পরিমাণে টাকা চাইতাম, উনি আমাকে সেই পরিমাণে টাকাই দিয়ে দিত। কারণ ওনার যে শারীরিক শান্তিটা ওটা কিন্তু আমি মেক আপ করতাম। আর এদিক দিয়ে আমার ওয়াইফের কাছে আমি যাইতাম। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। এইভাবে প্রায় 6 মাসের মতো কেটে যায়, এবং 6 মাসে ভাবি আমাকে এত টাকা দেয় যে আমি ওই টাকা দিয়ে আমার বউ নিজমকে আমি ওই বাসা থেকে নিয়ে আসি, যে মেসে আমি রাখি, মেস থেকে নিয়ে এসে আমি আলাদা একটা বাসা ভাড়া নিজমের জন্য করি। ওই বাসায় নিজম একাই থাকতো, রাতের বেলাও একা থাকতো, কারণ সাহসী অনেক মেয়ে ছিল এবং গরিবের মেয়ে ছিল, তো সব বুঝতো। আমি মাঝে মাঝে গিয়ে ওর সাথে ওই বাসায় থাকতাম, ভাবি আমাকে টাকা দিত, কিন্তু ভাবির আমি বলি না আমি বিয়ে করছি। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ভাবির জামাই চলে আসবে দেশে। মানে আমার কাছে যেটা মনে হয় আর কি, যে ভাবির জামাই আস্তে আস্তে মানুষের কাছ থেকে এটা ওইটা শুনতেছে, যেহেতু তার বউ ঘরে একা থাকে, আমি বাইরের একটা ছেলে ঘরের মধ্যে থাকি, তার বাবা মা কিছু না বলুক, আশেপাশের মানুষ তো আছে, তারা তো দেখে, তারা সম্ভবত ভাবির হাজব্যান্ডের কাছে কিছু বলে দিছে, এবং নাকি ভাবির হাজব্যান্ড এমনিই চলে আসবে। কেন চলে আসবে এটা আমি জানি না, তবে ভাইয়া দেশে একেবারে চলে আসবে ওরকম একটা প্ল্যানিং করতেছে। এবার ভাইয়া যখন দেশে চলে আসবে, একদিন ভাবি হঠাৎ করে আমার বলতেছে যে নিঝুম, তোমার ভাই যদি দেশে আসে আমি কিন্তু তোমার ভাইয়ের সাথে সংসার করতে পারবো না এমনি। আমি তখন বললাম যে ভাবি এটা আপনি কী বলতেছেন, কেন পারবেন না? পরে বলে আমি আমার যেই দেহ মন প্রাণ তোমাকে উজাড় করে দিছি, এইটা আমি অন্য কাউকে দিতে পারবো না। আমার যদি থাকতে হয় আমার তোমার সাথেই থাকতে হবে, আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই সংসার করব। মানে আমি তখন একবার ভাবতেছিলাম যে ভাবিরে জানাই দেবো যে ভাবি আমি তো বিয়ে করছি, আমার বউ আছে। আবার ভাবি যে আমি যে তার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে গেলাম, তার সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করলাম, এখন সে যদি আমাকে ধরে বসে যে তোর যদি বই থাকবে এবং তুই যদি বিয়ে করে থাকবি তাহলে আমার সাথে এগুলো কেন করলি, আমার সাথে এই প্রেমের অভিনয়টা কেন করলে, আমাকে বিয়ের স্বপ্ন কেন দেখালি, ভালো কেন বাসলি, এই কথাগুলোর তো যুক্তি আছে। আমি চিন্তা করতেছি এখন আমি করবোটাকে। আমি তখন এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, এদিক দিয়ে নিজুম ওই ঘরের মধ্যে আছে, এদিক দিয়ে ভাবি আমার সাথে এগুলো করতেছে। আমি কোনো উপায় বুদ্ধি পাইতেছি না। উপায় বুদ্ধি না পাইয়া একদিন হঠাৎ করে করলাম কি, আমি বাসা থেকে পালায় গেছি। মানে ওনাদের বাড়ি থেকে বাসা থেকে চলে গেছি। ভাবি আমার কিছু টাকা দিছে মোটামুটি, ওই টাকাগুলো দিয়ে আমি তখন বাসা থেকে বেরিয়ে গেছি। এবং বেরিয়ে যাওয়ার পরে আমি আর ভাবির সাথে কোনো যোগাযোগ রাখি নাই, মানে ভাবির সাথে কোনো কথাবার্তা বলি নাই, এবং চলে আসি। এবং চলে আসার কিছুদিন পরে ভাবির হাজব্যান্ড তখন ইমিডিয়েটলি উনি সৌদি আরব থেকে চলে আসে দেশে। আমি এসে তখন নিজমের সাথে থাকতেছি, ভাবি আমার যে টাকাগুলো দিছে ওই টাকাগুলো দিয়ে চলতেছি, কিন্তু আশেপাশে কোনো চাকরি ম্যানেজ করতে পারি না। যে একটা আপনার দোকানে চাকরি নিব এইটাও আমি পাই না, ওভাবে ভালো কোনো কাজই পাই না। এইবারে এরকম করে বাসা থাকতে 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 বাসা ভাড়াও জমে যাইতে আছে। একদিন প্রায় এই ঘটনার প্রায় আপনার 1.5 মাস পরে, 1 মাস 1.5 মাস হবে, 1.5 মাস পরে একদিন আমার ভিতরে হঠাৎ করে মনে হলো যে আমি একদিন একটু ভাবিরে ফোন দিই। কারণ ভাবির সাথে কী অবস্থা, বা মানে ওনার হাজব্যান্ড আসছে বা সব কিছু ঠিক আছে কিনা, তখন একটু অভাবে আসি, দেখি ভাবিরে ফোন দিয়ে কয়টা টাকা নেওয়া যায় কিনা, এটাই কিন্তু আমার মূল টার্গেট ছিল।
এরপর আমি তখন এই ভাবির নাম্বারটা আমার মোবাইলটা অন করছি, মানে সিমটা অন করছি, নতুন একটা সিম চালাইতাম, নতুন সিমটা খুলে আবার পুরনো সিমটা ঢুকাইছি। ঢুকানোর পরে দেখলাম ভাই আমার সিমের ভিতরে অনেকগুলো SMS। ভাবি এক একটা SMS আপনি প্যারাগ্রাফের মতো এত বড় বড় করে SMS লিখে রাখছে যে তার অনেক সমস্যা হইতেছে, আমি যে তার সাথে একবার যোগাযোগ করি এটা ওইটা। পরে তারা আমি ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে উনি ফোনটা রিসিভ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। আমি বললাম কাঁদতেছেন কেন, কী হয়েছে? আমার বলে ভাই আপনি এটা নিজম তুমি এটা কেন করলো আমার সাথে, এই কাজটা তুমি কীভাবে করতে পারলা? প্রচুর কান্নাকাটি করতেছে। আমি বললাম যে ভাবি কী হয়েছে আমার বলেন। পরে বলে আমি অনেক বিপদে আছি ভাই, যদি পারো আমাকে একটু হেল্প করো। আমি বললাম কী হেল্প করবো? বলে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিছি। তো বললাম কেন, হাজব্যান্ডকে ছেড়ে দিলেন কেন? বলে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে আসছে, মানে ছুটিতে যেদিন বাড়িতে আসছে সৌদি আরব থেকে, মানে একেবারে চলে আসছে, আসার পরে ওই দিন রাতের বেলায় ও অজু করে আইসা কোরআন শরীফ আমার হাতে দিছে। আমার বলে এক হাত দিবি কোরআনে, আরেক হাত দিবি মেয়ের মাথায়, মেয়ের মাথায় এক হাত দিবি, কোরআনে এক হাত দিবি, এবং দিয়ে তুই শপথ কর, মানে কোরআনে কসম করে তুই বলবি যে তোর বাসায় যে ছেলে ছিল, মানে যে হুজুর ছিল, ওই হুজুরের সাথে তোর কোনো অবৈধ সম্পর্ক ছিল না। তো আমি ভাবির কথা শুনে বুঝলাম যে আমি যদি ওই বাসায় থাকতাম, ওনার মানে হাজব্যান্ড আসার পরে আমার অনেক ক্ষতি হইতো, উনি আমাকে মারতো, আমার অনেক ক্ষতি করে ফেলতো। পরে আমি বললাম যে কী বলেন আপনি, তার মানে কি আপনার হাজব্যান্ড সব কিছু জেনে গেছে? বলে ও সব কিছু জানছে, এবং জানার পরেই ও তাড়াতাড়ি, মানে ও যে ডেটে আসার কথা ওই ডেটও লেট করছে, মানে এর আগেও চলে আসছে। ও আমাকে বলছে আরও 5-6 দিন পরে আসবে, কিন্তু আপনি যেদিন চলে আসছেন তার 2 দিন পরে চলে আসছে, মানে 2 দিন পরও দেশে চলে আসছে। আমি বললাম ভাবরে ভাব, তাহলে তো সে অনেক প্ল্যানিং করে আসছে। বলে হ্যাঁ অনেক প্ল্যানিং করে আসছে, আপনি বাসায় ছিলেন না, ভালো হয়েছে, আপনার সাথে আরও অনেক ঝামেলা হইতো। পরে আমি বললাম তারপর কী করলেন? বলে তারপরে কী করবো, আপনার সাথেও কোনো যোগাযোগ হলো না, আপনার নাম্বার বন্ধ দেন। আমি তখন রাতের বেলায় ওই যে বিদেশ থেকে কিছু গয়নাগাটি, আমার কিছু গয়নাগাটি ছিল, ওর কিছু টাকা ঢুকা ছিল, ওরও কিছু নিয়ে আসছে, ওইগুলো নিয়ে ও সকালবেলা ঘুমাইছে, আমি আমার মেয়ে নিয়ে চলে আসছি। তাই আমি বললাম মেয়ে নিয়ে কই আসছেন? বলে আমার এক বান্ধবীর বাসায়, ওর বাসা ওইখানে, মানে ঠিকানা দিল। আমি বললাম যে তো বান্ধবীর বাসা আছে, আপনি আপনার বাপের বাড়িতে যান নাই কেন? বলে আরে বোকা, আমি আমার বাপের বাড়িতে গেলে ও আমাকে ওখান থেকে ধরে নিয়ে আসবে না, আমার তো আর কাবিনের টাকা পাবো না ওর কাছে, আমি তো অল্প টাকায় কাবিনে বিয়ে করছি, কিন্তু আমি ওর গয়নাঘাটে অনেক কিছু নিয়ে চলে আসছি, অ্যান্ড তুমি কি আমার সাথে একটু দেখা করবা? ভাই একটা কথা আছে যে অভাবে স্বভাব নষ্ট, এটা কিন্তু সত্যি কথা, মানে অভাবে স্বভাব নষ্ট এরকম একটা কথা আছে। আমি তখন অভাবেই পড়ে, মানে অভাবের তাড়নায় পড়ে আমি তখন চিন্তা করছি যে হ্যাঁ ভাবির লোকে দেখা করবো, ভাবির সাথে দেখা করবো। এই কথা বলে আমি ঠিক আছে আপনি কোথায় আছেন আমাকে বলেন। পরে ওই জায়গায় আমি ভাবির সাথে দেখা করতে গেছি, বা এদিক দিয়ে আমার বউরে আমি এই বাসায় ভাড়া রাখি, তারপরে আমি গেছি ভাবির সাথে দেখা করার জন্য। ভাবির সাথে দেখা করলাম, দেখা করে দেখলাম যে উনি আমাকে দেখাইলো প্রায় আপনার 1,04,000 টাকার গয়নাগাটি উনি নিয়ে আসছে, ক্যাশ টাকা, গয়নাগাটি, অনেক কিছুই তার কাছে আছে। আমি চিন্তা করলাম যে কী করা যায়, এগুলো যেহেতু তার কাছে আছে, যেভাবে হোক এগুলো আমার তার কাছ থেকে নিতে হবে, কারণ আমি চলতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, খাইতে পারি না, বউকে নিয়ে থাকতে পারি না, এখন তো আমাকে এই টাকাগুলো নিতে হবে। এগুলো আমি কীভাবে নিব, মানে এখন নিব কীভাবে, এটা বুদ্ধি খুঁজতেছি। এরকম করতে করতে পরে আমি বললাম যে ভাবি ঠিক আছে চলেন তাহলে আমরা আলাদা একটা বাসা ভাড়া করি। এই বলে আমি ভাবির সাথে আলাদা একটা বাসা ভাড়া করলাম, মানে অন্য জায়গায় একটা বাসা ভাড়া করলাম। উনি আছে, ওনার মেয়ে আছে, আর আমি আছি, আমরা 3 জনে আছি। এবং বাসা ভাড়া করার পরে ওই বাসার মধ্যে আমি তখন ভাবিরে নিয়ে আসি। দেখেন আমি এরকম প্ল্যানিং করছি, যেই রাতে আমি ভাবিরে নিয়ে গেছি, মানে ওই রাতটা আমি ছিলাম, এর পরের দিন ছিলাম, বাসাটা আমরা ভাড়া নিছি, অ্যাডভান্স দিয়ে ভাড়া নিছি, এক রাত ছিলাম, একদিন ছিলাম, এর পরের রাতে ভাবি ঠিক যেভাবে তার হাজব্যান্ডের কাছ থেকে চিট করে চলে আসছে, একইভাবে আমি দেখছি যে ভাবি টাকা পয়সাগুলো, গয়নাগাটিগুলো কই রাখছে, ওইখান থেকে ভাবির টাকা পয়সা এবং গয়নাগাটিগুলো নিয়ে আমি ওই বাসা থেকে পালায়া যাই। যে বাসায় ভাবিকে নিয়ে থাকতাম, ওই বাসায় ভাবির ভাবিরে রাইখা আমি রাতের বেলায় আমি এই গয়নাগাটিগুলো নিয়ে ডিরেক্টলি চলে আসি। এখন আমি কোথায় থাকি এটা তো আর ভাবি জানে না, আমার ঠিকানা তো আর ভাবি জানে না, আমি এদিকে চলে আসি আমার এখানে। এবং এরই মাঝে আমার বউ কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়, মানে নিজের পেটে কিন্তু বাচ্চা আসে। তখন আমি চিন্তা করতেছি যে আমার তো যদি ওর বাচ্চা যদি সিজার করতে হয় ওখানেও টাকা লাগবে, আর আমি টাকা কোথায় পাবো? ভাই আমি কিন্তু যে কাজটা করেছি এটা কিন্তু একেবারে মানে আপনার দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যেরকম আর কোনো উপায় থাকে না, এরকম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। দেন আমি তখন এই কাজটা করছি, এই কাজটা করে দেন আমি তখন টাকাগুলো নিয়ে রাতের বেলা চলে আসছি। এসে আমি আবারও এই পুরনো সিম বন্ধ করে নতুন সিম আমি আবারও ঢুকাইছি। নতুন সিম ঢুকাইয়া আমি আমার বউর কাছে আসছি, আইসা আমি বউরে বলতেছি যে কী করা যায়। পরে এই আমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতাম আর কি, ওই বিল্ডিংয়ের নিচে আমি তখন একটা দোকানের বিষয় নিয়ে কথা বলি একজনের সাথে, মানে বাড়িওয়ালার সাথে। বাড়িওয়ালা তখন বলে যে উনি ওখানে দোকানের পজিশন করছে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিলে উনি দোকান দিবে। পরে 1 লাখ টাকা ওনারা অ্যাডভান্স দিয়া আমি তখন ওখানে দোকানদারি শুরু করি, মানে আমি একটা মুদির দোকান দিই। তো ব্যবসা বাণিজ্যের প্রতি আমার আগের একটা আগ্রহ ছিল, আকর্ষণ ছিল। পরিবারের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ রাখলাম না, আব্বা আম্মা বা পরিবারের অন্য যারা আছে কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আমার দাদা দাদি বেঁচে আছে না মরে গেছে আমি সেটাও জানি না, মানে তাদের সাথে কন্ট্রাক্ট আমার টোটালি অফ হয়ে গেল। তো ওইখানে আমি তখন একটা দোকান দিলাম। একটা দোকান দেওয়ার পরে যেহেতু আমার ক্যাশ টাকা ছিল, দোকান ওপেন করতে আমার খুব বেশি সময় লাগে নাই। ক্যাশ টাকার মাধ্যমে তখন বিভিন্ন জায়গা থেকে মাল টাল এনে
আমি তখন দোকান উদ্বোধন করে দোকান আমি শুরু করতেছি। এভাবে দোকান চালাইতেছি। তো এরকম করতে করতে আমার একটা মেয়ে সন্তান হয়েছে নিজুমের ঘরে, এবং ওইটাও সিজারের মাধ্যমে হয়। হসপিটালে সিজার করি এবং সিজারের পর আমার একটা কন্যার সন্তান হয়। আলহামদুলিল্লাহ, আমার কন্যার সন্তানটাও দেখতে অনেকটা কিউট হয়, মানে অনেক সুন্দরী হয়। পরে আমার মেয়েটা হইলো। মেয়েটা হওয়ার পরে ভাবতেছি যে কী করা যায়। এখন আমি ওভাবেই পড়ে আছি, আর ভাবির সাথে কোনো যোগাযোগ রাখলাম না, কোনো কথাবার্তা বললাম না, এভাবেই পড়ে আছি এখানে। এইভাবে প্রায় আপনার 1.5 বছরের মতো আমি আর ভাবির সাথেও যোগাযোগ করলাম না, এদিকেও গেলাম না। 1.5 বছর পরে, মানে 1.5 বছর পরে একদিন আমি আপনার মাল কিনতে যাব, মানে একটা এসআরের সাথে আমার একটা ঝামেলা হয়েছে আর কি মালের বিষয় নিয়ে। তো ওই এসআরের ডিস্ট্রিবিউটার কিন্তু ওই দিকে। তা আমি ওই দিকে এসআরের সাথে কথাবার্তা বলার জন্য বা কোম্পানিতে কথা বলার জন্য মালের বিষয়ে ঝামেলা, তো ওইখানে গেছি। যাওয়ার পর হঠাৎ করে ভাবলাম যে এই বাড়ির মধ্যে যে আমি আসছি, তো আমি তো ওই যে বাড়িতে ওরা ভাড়া রাখছে ওই বাড়িতে আসে কিনা। আমি যেখানে যে এলাকাতে মালের জন্য গেছি বা এসআরের সাথে ঝামেলার জন্য গেছি, ওইখান থেকে ভাবি যে এখানে আমি ভাবিরে ভাড়া রাখতাম, ওইটা মোটামুটি বেশি দূরে না, কাছাকাছি, মানে হাইওয়ে রোডের একটা বাজার আর কি, আপনি কেরানীহাট থেকে ওইদিকে। পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমি একটু ওইদিকে যাই, গিয়ে দেখি যে ভাবি ওইদিকে আসে কিনা বা ওই বাসায় ভাবি এখনো আসে কিনা। আমি তো ওনার টাকা পয়সা গয়নাগাড়ি সব কিছু নিয়ে চলে আসছি। পরে মুখের মধ্যে গামছা পেঁচিয়ে আস্তে আস্তে করে ওই দিকটাতে গেলাম, ওই বাসার ওদিকে গেলাম। এবং যাওয়ার পরে আমি আমার যেই মানে বাসাতে ঘুরতেছি যে বাসা খালি আছে কিনা, তো ওই বাসার যিনি বাড়িওয়ালা ছিল ওনার নাম ছিল তাজুল ইসলাম, মানে উনি বাড়িওয়ালা, বয়স্ক। পরে ওনার সাথে দেখা হইলো, কথা হইলো, মানে কথা হইলো বলতে অন্যভাবে, যে ওভাবে একদম ফেস টু ফেস না, অন্য লোকের মাধ্যমে কথা বলছি। বলার পরে আমি জানতে পারি যে ভাবি যে বাসায় ভাড়া থাকতো, ভাবি বহু বছর আগে নাকি এই বাড়িওয়ালার সাথে পালাই গেছে। মানে এখন যে বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার সাথে ভাবি পালাই গেছিল, বাড়িওয়ালার সাথে এরকম একটা খবর পাইলাম। পরে যখন বাড়িওয়ালার সাথে পালাই গেল কথাটা শুনলাম, আমার ভিতর তখন হঠাৎ করে লাগলো কিরে বাড়িওয়ালার সাথে ভাবি পালাই গেছে, মানে মানে এইবার আমি ডিরেক্টলি বাড়িওয়ালার ফোন নাম্বারটা ম্যানেজ করি, ওই তাজু ভাইয়ের ফোন নাম্বারটা ম্যানেজ করি, এবং ম্যানেজ করে আমি তাজু ভাইয়ের ফোন দিই। তাজু ভাইয়ের ফোন দিয়ে বলে, তাজু ভাই এই ঘটনা, আপনি নাকি আমি যে তৃষারি নিয়ে ওখানে ভাড়াতে উঠছিলাম, আপনি নাকি আমার বউ নিয়ে ভাগছেন। উনি আমার বলে, আরে ভাই আপনি তো চিটার, আপনি তো ওই মহিলার নিয়ে, আপনি মহিলার রেখা পালাই গেছেন, এই মহিলার রেখা আপনি পালাইছেন, এটা আপনি ভালো কাজ করছেন, এই মহিলা ভালো না, এই মহিলা যথেষ্ট খারাপ ছিল। আমি তখন বললাম, ভাই কী খারাপই করছে আপনার সাথে? বলে, খারাপই করে নাই, আমার সাথে প্রেমের অভিনয় করছে, আমার সাথে প্রেমের অভিনয় করে আমার সংসারটা ভেঙে দেওয়ার মতো অবস্থা ছিল। আমি তার সাথে পালিয়ে গেছি, এবং পালিয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে ও তখন করলো কি, আমার রেখে আরেক বেটার সাথে চলে গেছে। আমি বললাম, আপনার সাথে পালিয়ে গেছে, যাওয়ার পরে আপনার রেখে আরেক বেটার সাথে চলে গেছে? বলে, হ্যাঁ, আপনি যেরকম রাইখা আমার কাছে আসছে, সেম আমার রেখে আরেক লোকের কাছে চলে গেছে। এই মহিলাটা যথেষ্ট পরিমাণে দুশ্চরিত্রা, তার চরিত্রের সমস্যা আছে, মহিলাটা ভালো না। বাট ওনার এই কথাগুলো আমার কাছে কেমন যেন একটু ডাউট লাগলো। আমি তো আসলে ওই নিজুম ভাবির সাথে অনেক মাস ধরে ছিলাম এবং অনেক বছর ধরে ছিলাম, আমি কিন্তু ওনারে চিনি। উনি কিন্তু আসলে মানে এতটা খারাপ চরিত্রের মেয়ে না, মানে এতটা খারাপ না, এটা আমি বুঝতে পারি। এবং বুঝতে পারার পরে চিন্তা করলাম যে না, ঘটনাটা কি আমার একটু খুঁজে বের করতে হবে। এবার আস্তে আস্তে করে সেই বাসায়, যেহেতু আমি অনেক দিন ধরে 2 দিন ছিলাম, তা 2 দিন থাকার কারণে ওই বাসার যে একটা সামনে দোকান আছে, ওই দোকানদারের লোকে আমি দোকানদারের ফোন নাম্বারটা আমার ওই মানে পুরনো সিমের মধ্যে সেভ করা ছিল। তো এবার আমি কী করলাম, যে ঘটনাটাকে এটা জানার জন্য ওই দোকানদারের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করলাম, কিন্তু দোকানদারের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, মানে ওনার নাম্বারটা বন্ধ ছিল। তো পুরনো সিমটা ওপেন করার পরে ভাবি আমাকে অনেকগুলো টেক্সট করলো, মানে অনেকগুলো মেসেজ দিল, এবং মেসেজগুলো পড়ার পরে আমার চোখে তখন পানি চলে আসছে। মেসেজগুলো লিখলো যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাস আর ভালোবাসার বিনিময় তুমি আমার সাথে এটা করবে আমি বুঝতে পারিনি। আমি আমার স্বামীর ভাগটা তোমাকে দিয়েছিলাম, এবং স্বামীর ভাগটা তোমাকে দিয়ে আমি তোমার সাথে পালিয়ে এসেছি। তুমি আমাকে বললে, আমি তো তোমাকে এমনিই টাকাগুলো দিয়ে দিতাম, কিন্তু তুমি আমার কাছ থেকে টাকাগুলো এমনি কেন নিলা? এবং নেওয়ার পরে আজকে আমাকে একটা আবাসিক হোটেলে বিক্রি করে দিয়ে দিছে বাড়িওয়ালা। এরকম করে অনেকগুলো মেসেজ, পুরনো মেসেজগুলো একটা করে অনেকগুলো মেসেজ আমার ফোনে দেখছি ঢুকতেছে। অ্যান্ড মেসেজগুলো দেখার পরে আমি তখন চিন্তা করতেছি, কি রে ঘটনাটা কি? এইবার আমি ওর সাথে কন্ট্রাক্ট করি নাম্বারে, বাধ্য হয়ে আবার কল দেওয়ার পরে উনি কলটা রিসিভ করে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমি বললাম, ভাবি কান্নাকাটি করেন না, আমারও মনটা ভালো নাই, আপনি কান্নাকাটি করলে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগে, কান্নাকাটি করেন, আপনি কোথায় আছেন? পরে আমার বলে, আমি কক্সবাজারে আছি। আমি বললাম, কক্সবাজারে? বলে, হ্যাঁ কক্সবাজারে, আমি কক্সবাজারেই আছি। আমি বললাম যে কী হয়েছে, কক্সবাজারে কেন, বা আপনি আমাকে বলবেন যে ওখান থেকে কী হয়েছে? বলে, আগে আপনি আমারে বলেন যে আপনি আমার গয়নাগাটি নিয়ে রাতের বেলায় কেন পালায়ে গেছেন। আমি তখন বললাম, ভাবি আসলে কি বলবো, আপনাকে বলার মতো তো আমার কোনো ভাষা নাই, এরপরও আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি। যে কথাগুলো আমার আগে বলা দরকার ছিল, এই কথাগুলো আগে না বলে আমি এখনই বলি। আসলে বড় সমস্যা ছিল, আমি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে, এবং আমার ওয়াইফের পুরো ঘটনাটা, মানে আমার ওয়াইফের সাথে যা হয়েছে, যেভাবে আমি আমার ওয়াইফকে পাইছি, নিজমকে আমি যেভাবে পাইছি, বা পুরো ঘটনাটা আমি তখন ভাবির কাছে সম্পূর্ণভাবে খুলে বললাম।
বলার পরে ভাবি আমারে বলতেছে যে এইটা আপনি করতে পারলেন, আপনি বিয়ে করছেন বা আপনার ওয়াইফ আছে, এটা আমাকে আগে কেন বলেন নাই? আপনি যদি আগে আমাকে এই কথাটা বলতেন তাহলে তো আমি আমার স্বামীকে ছেড়ে দিয়ে চলে আসতাম না। আমি বললাম ভাবি আমি তো ফোন বন্ধ করে দিয়েছি। ফোন বন্ধ করে দেওয়া মানে আমি আপনার সাথে যোগাযোগ রাখতে চাই নাই। ভাবি আমাকে বলে আমি ভাবছিলাম যে আপনি যে আমার সাথে শারীরিক সম্পর্ক করছেন, এখন আমার যে দেবর বাড়িতে আমার স্বামী যে দেশে আসতেছে, আপনি সম্ভবত এই ভয়ে মোবাইল বন্ধ করে দিয়েছেন। আমি তো এটা মনে করছি, বাট আমি তো বুঝতে পারি নাই যে আসলে আপনি মোবাইল বন্ধ করে দিয়েছেন এই কারণে আপনি আপনার বউয়ের কাছে চলে গেছেন। আমি বললাম ভাবিরে, আমি তখন বললাম যে যাই হোক, আমি শেষে খুব বিপদে পড়ে গেছি, অভাবে পড়ে আমি শেষ পর্যন্ত আপনার সাথে আবারও দেখা করে আপনার গয়নাগাটিগুলো আনছি, এগুলো বিক্রি করে আমি একটা দোকান দিছি। পরে ভাবি একটা হাসি দিয়ে বলতেছে, বাহ আপনারা পুরুষ মানুষ কতই না স্বার্থপর, কতই না বেইমান, আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে আপনি একটা দোকান দিছেন। আপনি কি একটাবার এই কথা ভাবছেন যে আমি তো আমার স্বামীকে ছেড়ে চলে আসছি, আমি তো আমার স্বামীর ঘরে কখনো যেতে পারবো না, আমি তো আমার এই সন্তানটাকে নিয়ে আমার বাবা মায়ের কাছেও যেতে পারবো না, কোনো আত্মীয় স্বজনের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি আপনি একটাবার ভাবেন নাই যে আপনি যে টাকাগুলো গয়নাঘাটিগুলো নিয়ে চলে যাচ্ছেন আপনার নিজের সন্তানের জন্য, আপনার নিজের বউয়ের জন্য, তবে আমার সন্তানটাকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে দাঁড়াবো আপনি বলেন? আমি বললাম ভাবি আমি আসলে এটা বুঝতে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত আপনার সাথে কি হয়েছে আমাকে যদি একটু বলতেন। বলে কি আর হবে, আপনি যাওয়ার পরে বাড়িওয়ালা, ওই তাজুল বাড়িওয়ালা আমার দিকে খারাপ নজর দিছে। আমি বললাম তারপর? শুনলাম আপনি নাকি বাড়িওয়ালার সাথে পালাইয়ে গেছেন। উনি একটা হাসি দিয়া বলে বাড়িওয়ালার সাথে আমি পালাইয়ে যাই নাই, ও আমাকে অনেকভাবে ইমপ্রেস করার জন্য চেষ্টা করে। আমি ওর সাথে পটি নেই, না পটার পরে শেষ পর্যন্ত আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, যে ময়লা খাবার খাওয়াইতে পারি নাই, ওরে পড়াইতে পারি না, হঠাৎ করে পেটে সমস্যা দেখা দিছে, অনেক অসুস্থ হয়ে গেছে। ওরে হসপিটালে ভর্তি করাইছে, আমার কাছে ভাই একটা টাকাও ছিল না, আমি খুব অভাবে পড়ে গেছি। শেষ পর্যন্ত এই বাড়িওয়ালার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিছি আমার মেয়েটা চিকিৎসা করার জন্য। আমি আপনাকে অনেক কল দিছি, অনেক SMS করছি, আপনি হয়তো এগুলো পান নাই। পরে আমি এই বাড়িওয়ালার কাছ থেকে কয়টা টাকা ধার করি, এবং ধার করার সময় বাড়িওয়ালা বলছি পরে দিয়ে দিব। এরপরে আমার মেয়েটা ভালো করে আমি প্রায় বেশি না আপনার 15,000 টাকা বাড়িওয়ালার কাছ থেকে নিয়েছিলাম। তা 10,000 টাকা আমার মেয়ের পিছনে খরচ হয়ে 5,000 টাকা আমার কাছে ছিল। আমি 5,000 টাকা দিয়ে কিছু বাজার সাজার করে অন্তত খেয়ে পরে বেঁচেছিলাম, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না। আপনি বিশ্বাস করেন আমি বিভিন্ন হোটেলে, আপনার খাবারের হোটেলে চাকরির জন্য গেছি, এখানে ওইখানে অনেকগুলো জায়গায় আমি কাজের জন্য দৌড়াইছি। আসলে কোথাও আমি কোনো কাজের সন্ধান পাই নাই, কেউ আমাকে কাজ দেয় নাই। কাজের বিনিময় নিয়ে সবাই আমার শরীরের দিকে আকর্ষণ দিত, এবং শরীর না দিলে কাজ দেয় না। এরকম করে করে বাড়িওয়ালা তখন আমার প্রেশার দিল যে না আমার টাকা দিতে হবে, আমার টাকা দাও, আমার বাড়ি ছেড়ে দাও। এখন একে তো উনি বাসা থেকে বের করে দিবে, তার উপরে উনি ভাড়া চাইতেছে, আমি দুইটার একটাও দিতে পারি না। এরই মাঝে উনি আমার বাসায় এসে জোর জবরদস্তি করে আমার সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক উনি করে, জোরপূর্বক করে। আমি বললাম তারপর? ভাবি বলে তারপরেও আমাকে একদিন অফার করলো যে ঠিক আছে তুই আমার সাথে কক্সবাজার চল, আমার সাথে কক্সবাজার থাকলে তোর 3 মাসের ভাড়া মাপ, যে 3 মাস তুই ভাড়া দিতে পারস না ভাড়াটা মাপ, এবং আমি তোর কাছে যে টাকা পাইতাম ওই টাকাও তুই আমাকে দিতে হবে না। আমার বউয়ের শরীর ভালো না, আমার একটু এখন ঠান্ডার সময় একটু কক্সবাজার যেতে ইচ্ছে করতেছে, আমি তোর নিয়ে যাবো, তোর মেয়ের সহ নিয়ে যাবো, সমস্যা নাই। এই কথা বলে ও তখন আমাকে আর আমার মেয়েকে নিয়ে তখন উনি আসছে। আমি বললাম তারপর? বলে আসার পরে উনি এই জায়গার মধ্যে, মানে এই জায়গাটার মধ্যে আমাকে কক্সবাজারে আনার পরে উনি ওই কক্সবাজারে আমাকে যে হোটেলে আমার মেয়েকে নিয়ে উঠছিল ওই হোটেলে আমাকে কি জানি খাওয়াই দেয়, ঘুমের ওষুধ নাই কি জানি কি খাওয়াই দেয় জানি না, উনি আমার মেয়েটা নিয়ে চলে যায়। এবং ওই হোটেল কর্তৃপক্ষ আমাকে আর হোটেল থেকে বেরোইতে দেয় না। ওরা বলে হোটেল থেকে নাকি উনি টাকা নিছে, এবং আমি পরে বুঝতে পারছি আমাকে আসলে বিক্রি করে দিছে। তখন আমি মেয়েটার জন্য কান্না করতাম, আমার মেয়েটা কোথায়, মেয়েটারে কোন জায়গায় দিল, কী করলো। পরে একটা পর্যায়ে আমি তখন শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি এই কাজ করতে, মানে এই কাজে শুরু করি, মানে আমাকে ওরা জোর করে করতো। একটা পর্যায়ে আমি এখান থেকে প্রায় 2 মাস পরে আমি ওখান থেকে বের হইতে পারি। আমাকে যে জায়গায় বিক্রি করে 2 মাস পরে বেরোয়ার পর আমি ডিরেক্টলি ওর কাছে যাই, মানে এই আপনার তাজুল বাড়িওয়ালার কাছে যাই। বাড়িওয়ালার কাছে গেলে বাড়িওয়ালা আমাকে অকথ্য ভাষায় মারে, গালাগালি করে, এবং ওই ভাড়ায় থাকা অবস্থা আমি জানতে পারি আমার মেয়েটাকে উনি একটা ইতিমখানায় দিয়ে দিছে। ওইখানে একটা ইতিমখানা এবং মাদ্রাসা ছিল, ইতিমখানা এবং মাদ্রাসা দিয়ে দিচ্ছে আমি জানতে পারি। এবং জানতে পারার পর আমি গিয়ে দেখি যে ইতিমখানা আমার মেয়েটা এমনভাবে আছে ভাই বলার মতো না। শেষ পর্যন্ত আমি ইতিমখানা থেকে আমার মেয়েটাকে নিয়ে আমি আবারও কক্সবাজার চলে আসি, এবং মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার জীবন তো নষ্ট হয়েই গেল। আপনি আমাকে ভোগ করলেন, ওই তাজুল আমাকে ভোগ করলো। প্রতিদিন কম করে হলো 10 থেকে 15 জন লোক আমার কাছে এসে প্রায় 2 মাস আমাকে এভাবে ইউজ করলো। এরপরে আমার কাছে মনে হলো যে আমার জীবন বলতে তো আর কিছু নাই। শেষ পর্যন্ত স্বেচ্ছায় আমি কক্সবাজারের এই খারাপ রাস্তায় ঢুকে গেলাম। আমার মেয়েটাকে নিয়ে একটা বাসা ভাড়া করলাম কক্সবাজারের বিচের কাছাকাছি। ওই বাসার মধ্যে মেয়েকে নিয়ে থাকি, এবং সন্ধ্যার সময় বিচের পাড়ে যাই বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে, এবং ওই কক্সবাজার বিচের পাড়ে গিয়ে বিভিন্ন কাস্টমার হায়ার করি, এবং কাস্টমার হায়ার করে আমি
কাস্টমার নিয়ে আসি, কাস্টমার এসে আমার সাথে রাতের বেলায় বা দিনের বেলায় থাকে, এটা আমার মেয়ে দেখে না, ওভাবে আমি তখন এটা করতেছি এবং এটা করে আমি সংসার চালাচ্ছি। মাঝে মাঝে বিভিন্ন হোটেলেও যাই। আমি তখন বললাম, ভাবি এটা কিভাবে সম্ভব? পরে আমাকে বলে, ভাই কি আর করবো বলেন, আপনি তো আমাকে আপনি তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, আপনি আমার জীবনটা নষ্ট করছেন। আমি বললাম, আপনি কি আপনার হাজব্যান্ডের কাছে ফিরে যাওয়ার কোনো চেষ্টা করেন নাই? উনি বলে, অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বিয়ে করে ফেলে এবং আমার বাবার অবস্থাও ভালো না। আমার বাবা আমাকে মেনে নিয়েও বা কী করবো, আমার ছোট ভাই আছে, আমার বাবা ওদেরকে নিয়েই চিন্তিত। আমি যেহেতু স্বামীর বাড়ি থেকে এইভাবে চলে আসছি, এরপরে আমার বাবা আর আমাকে গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত আমি এই প্রফেশনের সাথেই জড়িত আছি। এটা বলার পরে ভাই আমার চোখ থেকে তখন অজস্র জল গড়িয়ে পড়তেছে যে আমি আসলে এটা কী করলাম। নিজের স্বার্থের জন্য ভাবির সাজানো সুখের সংসারটা ভেঙে তছনছ করে দিলাম। আমার মেয়েটা যখন আমার কাছে আসে তখন আমার ভাবির মেয়েটার কথা মনে হয় যে ভাবিরও তো একটা মেয়ে ছিল, ওই মেয়েটার জীবনটা তো আমি এইভাবে নষ্ট করলাম। শেষ পর্যন্ত আমি কি করব বুঝে উঠতে পারতেছিলাম না এবং এই পর্যায়ে এসে আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি। আজকে এত বছর পরে যোগাযোগ করার পর আমি জানতে পারি আমার দাদি মারা গেছে, কিন্তু আমার দাদা আছে, বাট দাদির কবর আমি মাটি দিতে পারি না। পরে কান্নাকাটি করার পর একটা পর্যায়ে আমার মা তখন আমাকে বলে, তুই বউ নিয়ে বাড়িতে আয়। এন্ড শেষ পর্যন্ত আমার মা আমাকে মেনে নেয়, আমি আমার বউ এবং সন্তান নিয়ে বাড়িতে যাই। তো বাড়িতে গিয়েও আমি ওভাবে শান্তিতে নেই। আমার বউ সন্তানকে বাড়িতে রাখছি, আমি ওই দোকানদারিই করতেছি, যেখানে দোকান দিছি ওইখানেই, কারণ দোকান আমার এখন অনেক বড় হয়েছে, আগের মতো নাই, মানে দোকানটা অনেক বড় করে ফেলছি, ইনকামও আগের চেয়েও অনেক বেশি বেড়ে গেছে। এরপরে এইভাবে কয়েকদিন থাকার পরে মাঝে মাঝে ভাবির সাথে কথা বলি, তো খারাপ লাগে। একদিন আমার মনে জাগলো যে উনি আমাকে মারক কাটক যাই করুক, আমি একদিন ওনার সাথে দেখা করতে যাব। পরে কক্সবাজার একদিন ওনার সাথে দেখা করার জন্য যাই এবং দেখা করতে গেলে পর উনি আমার সাথে দেখা করে এবং আমার সামনে খুব, মানে এই যে একটা মানুষকে আমি এইভাবে ঠকাইলাম, ওনার স্বামীর বাড়ি থেকে নিয়ে আসলাম, ওনার আমি এইভাবে ঠকাইলাম, ওনাকে আমি রাস্তার ফকির বানাই দিলাম, আজকে হোটেলের বেশ্যা বানাই দিলাম, অথচ আমার উপরে কোনো একটা অভিযোগ নাই। আমি যাওয়ার পর উনি হাইসা কথা বলতেছে, আমারে বলতেছে যে নিজুম, এই তোমার বউ নিজুম কেমন আছে, নিজুম ভালো আছে। তারপরে এবং বিশ্বাস করেন ভাই, আমি 2 দিন ছিলাম, ওনার সাথে থাকি নাই। উনি আমাকে বলে, দেখো আমার শরীরটা নষ্ট, এই নষ্ট শরীরটা নিয়ে আমি তোমার সাথে আর থাকতে চাই না, আমার শরীরটা খারাপ হয়ে গেছে, খারাপ শরীরটা অনেক শিয়াল কুকুরে খাইছে, আমি শরীরটা তোমাকে খাওয়াইতে চাই না, তুমি তোমার মতো করে থাকো। এবং আমি 2 দিন কক্সবাজার ছিলাম। 2 দিন পরে উনি যদি বিশ্বাস করেন এক গাদা শপিং আমার জন্য দিছে, আমার মেয়ের জন্য, আমার ওয়াইফের জন্য, আমার আব্বার জন্য, মায়ের জন্য। আমি তখন বললাম, এগুলো কেন? বলে, আমার খুশি, আমি এগুলো তোমাকে দিলাম, এখন তো আমার টাকার কোনো অভাব নাই, আমি অনেক টাকা ইনকাম করি এবং সেই টাকার একটা ভাগ আমি তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও। আমি বললাম, ভাবি আপনি কি চাইলে আমাকে মামলা করতে পারতেন না? আমার নামে মামলা দিতে পারতেন না? আপনি তো চাইলে আমাকে মামলা দিতে পারতেন, আমার নামে মামলা করতে পারতেন, আমার সামনে অনেক কিছু করতে পারেন। আমি আজকে কক্সবাজার আসছি, কক্সবাজার আমার পরিচিত কেউ নাই, আপনি তো কক্সবাজার অনেক বছর ধরে আছেন, অনেক খারাপ ছেলে ভালো ছেলে অনেকের সাথে আপনার পরিচয় আছে, আপনি তো চাইলে এখানে আমার অনেক ক্ষতি করতে পারতেন, কিছু কিছু না করে আপনি আমাকে এভাবে কেন ছেড়ে দিচ্ছেন? উনি আমাকে বলে, যাকে ভালোবাসি তার উপরে প্রতিশোধ নেওয়া যায় না। ওই কথাটা শুনেই না আমার ওই হৃদয়টা তখন কেঁপে উঠছে। আমি তখন কক্সবাজার থেকে আমার বাড়িতে গেছি, আমার বউ রাগারাগি করলো যে তুমি কক্সবাজার গেলে আমারে কেন বললা না, আমি তোমার সাথে যাইতাম। পরে বউয়েরে আমি শপিং টপিংগুলো দিলাম, বাবা মারে দিলাম, দেওয়ার পর আমি পুনরায় আবারও দোকানে আসলাম। দোকানে আসার পরে আস্তে আস্তে করে ভাবি আমাকে বলে যে তুমি তো এখন বিয়ে করছো, তোমার সংসার আছে, তুমি আর আমার সাথে খুব বেশি কথা বইলো না, আমার সাথে কথা বলা কমায় দাও। আমি বললাম যে ভাবি এটা আপনি কী বলেন, আমি আপনার সাথে কথা বলা কমাবো কেন? এরপরে উনি আমার সাথে মানে কথা বলতে বলতে একটা পর্যায়ে উনি আমার সাথে কথা বলা খুব কমায় দেয়। এখন বর্তমানে সময় দেখা গেল যে আমি ওনারে 10টা ফোন দিলেও উনি আমার একটা ফোন রিসিভ করতে চায় না, আমাকে অনেক ইগনোর করে, অবহেলা করে। এবং আজকে আপনাকে এই গল্পগুলো বলার বা এই কথাগুলো বলার বড় কারণটা হচ্ছে এইটা যে ইদানিং ধরে আমার ভিতরে কেন জানি ভাবির জন্য এতটা মায়া লাগতেছে, ওনার মেয়েটার জন্য। ওনার জীবনটা তো আমি নষ্ট করলাম, ওনার মেয়ের জীবনটা আমি নষ্ট করলাম, ভিতরে ওনার জন্য খুব কষ্ট হইতেছে। এবং আমার কাছে কেন জানি মনে হয় আমি যদি গিয়া ভাবির হাতে পায়ে ধরে কান্নাকাটি করি, আমি যদি ভাবিকে বিয়ে করতে চাই, উনি আমাকে বিয়ে করবে। এখন তো আমার ইনকাম সোর্স ভালো আছে, আমি 2টা বউ খাওয়ানোর মতো অ্যাবিলিটি আমার আছে, আমি 2টা বউ খাওয়াইতে পারবো। মানে আমি এখন চিন্তা ভাবনা করতেছি যে আমি ভাবিকে বিয়েটা করব, ভাবির বিয়ে করে এখন আমার যেখানে দোকান আমি সেই দোকানে ভাবিকে এনে রাখবো, ওনার মেয়ে সহ। আর আমার বউ আমার বাবা মায়ের সাথে গ্রামে থাকবে। কিন্তু অনেকেই এটা নিয়ে অনেক চিন্তা করে যে 2টা বউ, অনেকেই বলে যে 2 বউ মানে 2টা বিয়ে করলে কখনো শান্তি পাওয়া যায় না, এবং এটা করাটা ঠিক হবে কিনা আমি এটা বুঝতেছি না। কিন্তু বিশ্বাস করেন আপন ভাই, আমি একটা রাতও ঘুমোতে পারি না, আমার বিবেক আমাকে এমনভাবে তাড়া করে বেড়ায়। আজকে আমি বিল্ডিংয়ে ঘুমাইতেছি, আমার দোকানে 2টা কর্মচারী আছে, আমি এত বড় দোকান দিয়েছি, এত ব্যবসা প্রতিষ্ঠান, এত টাকা পয়সা, এই সব কিছুর অবদান তো হচ্ছে ওই
তৃষা ভাবি যদি না থাকতো তাহলে তো আমি কোনোদিনও এত টাকার মালিক হতাম না। হয়তো আমার বউগো আজকে গার্মেন্টসে চাকরি করতো, আমি হয়তো ঠেলা গাড়ি ঠেলতাম, কিন্তু তৃষা ভাবি থাকার কারণেই তো আল্লাহ আজকে আমাকে এত কিছু দিল, আমি এত কিছু পাইলাম। সেই তৃষা ভাবির জন্য তো ভাই আমি কিছুই করতে পারলাম না। এই জন্য আমার মনটা খুব খারাপ লাগতেছে। এই জন্য আমি চিন্তা করতেছি যে আমি ভাবিকে বিয়ে করব। আপনি তো অনেক মানুষকে অনেক পরামর্শ দেন, যার জন্য আমি আমার জীবনের পুরো গল্পটা আপনাকে শোনাইলাম। এবং আপনার কাছে কী মনে হয়, আমি তৃষা ভাবিকে বিয়ে করলে কি ভালো হবে? ওনাকে বিয়ে করে আমি আমার পরিবারে আনতে চাই, মানে আমার পরিবারে বলতে আমি ওনাকে আমার যেখানে আমার দোকান ওখানে একটা ঘর ভাড়া করে ওনাকে রাখতে চাই। আর আমার বউ মানে নিজেও আমার আব্বা আমার সাথে থাকবে, কিন্তু আমি জানি নিজেও হয়তো এটা মানতে পারবে না, বা তৃষা ভাবি হয়তো মেনে নিবে। এখন কি করবে এই পরামর্শের জন্য আপনাকে এই কথাগুলো বলা, আপনভাবে আমাকে একটা পরামর্শ দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই তানিমের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, গল্পটা আমি বলার আগেই বলেছিলাম যে গল্পটা এরকম একটা ছেলের গল্প যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। উনি তানিম ভাই এখনও অনেক ছোট, এখনও কিন্তু অনেকটা বড় হয়নি, আমার থেকেও বয়সে অনেক বেশি ছোট হবে। এবং এই ছোট পজিশনে এসে সে এরকম ঘটনা ঘটিয়েছে। আজ সে যেখানে মানে আমরা কক্সবাজার যাওয়ার পথে, চট্টগ্রাম থেকে যখন কক্সবাজার যাই, ওইদিকে আপনার একটা বড় বাজারে তার বিশাল বড় দোকান আছে এবং সে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটর নিয়েছে এবং মোটামুটি ওই বাজারের নাম করে একজন ব্যবসায়িক হচ্ছে তানিম ভাই। তো এখন বড় বিষয়টা হচ্ছে উনি শেষ পর্যন্ত এসে আমাকে যেটা জানাইলো যে সে তৃষা ভাবিকে বিয়ে করতে চায় এবং বিয়ে করাটা ঠিক হবে কিনা। বিয়ে করাটা ঠিক হবে কিনা এটা আমি জানি না, তবে আমি এটা বলতে পারবো যে তৃষার এই বিয়ে করলে হয়তো তৃষা যে প্রতিটা রাতে যে খারাপ কাজগুলো করতেছে, প্রতিটা দিনে যে খারাপ কাজগুলো করতেছে, যেই খারাপ সম্পর্কটা তৃষা করতেছে, জিনা করতেছে, ওই জিনার যে পাপটা হচ্ছে, এই পাপ যদি তৃষার হয়ে থাকে 10%, তানিমের হয়ে থাকবে 90%। কারণ আজকে তৃষা যে পথে গিয়েছে এটার একমাত্র কারণ ছিল তানিমের জন্যই তৃষা ওই পথে গিয়েছে। যদিও তৃষার দোষ ছিল আমি জানি, তো এরপরও তানিমের দোষ কিন্তু এর চেয়েও বেশি হিসাব করতে গেলে। কারণ ও যদি তৃষার কাছ থেকে টাকাগুলো নিয়ে না পালাইতো, অন্তত এই টাকাগুলো দিয়ে হলেও তৃষা কিছু একটা করতে পারতো। তো এখন যে বিষয়টা আমার কাছে মনে হয় যে প্রতিনিয়ত তৃষা যে জিনাটা করতেছে, যদি তানিম এই তৃষাকে বিয়ে করে তাহলে জিনা থেকে বেঁচে যাবে। একটা জিনাকারী মেয়েকে সে বিয়ে করে যদি সংসারী হয়, আমার কাছে মনে হয় আল্লাহ তার উপরে রহমত করবে। ইভেন তার যে বউ নিজম আছে, এই মেয়েটাও কিন্তু, এই মেয়েটার বাবা মার তো কোনো ঠিকানা নাই এবং ছন্ন ছাড়া একটা মেয়েকে বিয়ে করছে। মেয়েটাকে যদি সে বুঝে বলে যে নিজম দেখো আমার জীবনে এই ঘটনা ঘটছে, এবং পুরোটা ঘটনা ঘটে বলার পরে আমার দৃঢ় বিশ্বাস যে নিজম এই সম্পর্কটাকে মেনে নেবে। তো আমার মনে হয়, আমার দৃষ্টিতে তৃষাকে বিয়ে করা তার উচিত এবং করে ফেলাটাই ভালো হবে যত দ্রুত সম্ভব। বাট আমি ওনাকে বলেছিলাম যে তানিম ভাই, আপনার কি মনে হয় যে তৃষাকে আপনি বললে তৃষা রাজি হয়ে যাবে? উনি বলে, ভাই আমার মনে হয় রাজি হবে, তবে আমার মনে হয় মানে আমার আপনের কেন জানি মনে হয় যে মনে হয় না তৃষা রাজি হবে। তারপরে যদি রাজি হয় তাহলে তৃষাকে বিয়ে করে ফেলা তানিমের উচিত। বন্ধুরা, আপনারাও আপনাদের মতো, এটা ছিল জাস্ট আমার ওপিনিয়ন, আমার মতামত, আপনারা আপনাদের মতো করে একটা মতামত কমেন্ট বক্সে লিখবেন, তাহলে তানিম হয়তো তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং 2টো 3টা অনেকগুলো জীবন এখানে বেঁচে যাবে। এখানে অনেকগুলো জীবনে ডিপেন্ড করে আপনাদের একটা মন্তব্যের উপর। আপনার একটা সঠিক মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।